প্রিয় দর্শক, শুরু হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয় নিয়ে কথা বলার অনুষ্ঠান সিনোরা আমি এখন কি করব। তো আমরা তো অনেক কথাই বলি, দর্শকরাও আমাদের অনেক প্রশ্ন করেন এবং দর্শকরা আছেন বলেই আমাদের অনুষ্ঠানটা চলছে এবং তাদের অনেক প্রশ্ন আমাদেরকে ভাবায় এবং তাদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে দাম্পত্য সম্পর্ক নিয়ে যেহেতু সবসময় কথা হয়, তো সেটির আরেকটু পজিটিভ দিকগুলো আমরা কি দেখতে পারি সম্পর্ক শুরু হওয়ার শুরুতে, যাতে করে আমরা নিজেরাও সচেতন হতে পারি যে এই দিকগুলো আসলে আমাদের দুজনের সম্পর্কে রয়েছে কিনা। তো আজকের টপিক হচ্ছে দাম্পত্য সম্পর্কের শুরুতে কোন কোন দিকগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে ভবিষ্যতে সম্পর্কটি মোটামুটি ভালো যাবে। মানে মোটামুটি বলছে এই জন্য যে আসলে খুব আইডিয়াল সম্পর্ক তো হয় না, আমাদের দুজন জেন্ডারে দুটো মানুষ এসে একই ছাদের নিচে বসবাস করে, তো কিছু মনোমালিন্যের ব্যাপার থাকে, কিছু হয়তো মান অভিমানের ব্যাপার থাকে, কিন্তু তারপরেও কিছু দিক থাকলে আমরা বুঝবো যে এটি ভবিষ্যতে এটির একটা ভালো দিক নির্দেশনা দিচ্ছে ভবিষ্যতের জন্য। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, স্টুডিওতে যারা রয়েছেন, একজন হচ্ছে নুজহাতি রহমান। নুজহাত সহকারী কাউন্সেলিং সাইকোলজিস্ট, কাজ করছে একটি রিহ্যাবিলিটেশন সেন্টারে এবং সেখানে যারা ভেতরে যারা রয়েছেন তাদেরকে সেবা দিচ্ছে, বাইরে থেকে যারা আসছেন তাদেরকে সেবা দিচ্ছে, পরিবারদেরকে সেবা দিচ্ছে। তোমাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আর রয়েছে মাহিন, রকিবুল হাসান মাহিন। মাহিন কাউন্সেলিং সাইকোলজিতে মানে এখন সে এমফিল করছে, সো কাউন্সেলিং সাইকোলজিস্ট হয়ে যাবে কিছুদিন পরেই। আমাদের কিছুটা ডিগ্রির ব্যাপার আছে, একটা কতগুলো ধাপ পেরোতে হয়। তো মাহিন, তোমাকেও স্বাগত জানাচ্ছি। তুমি বোধহয় এখন আপাতত বাংলাদেশ ইউনিভার্সিটি ফর প্রফেশনালস, ওখানে তুমি কাউন্সেলিং সেবা দিচ্ছ। তো নুজহাত, তোমাকে আগে জিজ্ঞেস করি। জি, বলো আজকের বিষয়টি সম্পর্কে। হ্যাঁ, আজকে খুব চমৎকার একটা বিষয় আসলে নিয়ে আমরা আলোচনা শুরু করেছি, দাম্পত্য সম্পর্ক এবং কোন কোন দিক থাকলে ভবিষ্যতে সম্পর্কটি খুব চমৎকার যাবে বলে আমরা ধরে নিতে পারি। চমৎকার না, ভালো যাবে। হ্যাঁ, ভালো যাবে, চমৎকার বলাতে মুশকিল, সেরকম একটা বিষয়। তো তার সবার আগে আসলে সেক্ষেত্রে একটু আলোচনা করা দরকার যে দাম্পত্য সম্পর্কে কি কি থাকা প্রয়োজন, সেটাই দেখতে চাওয়া হচ্ছে। যেহেতু আমি একজন মানসিক স্বাস্থ্য বিষয়ে সেবা প্রদান করছি, সেই অভিজ্ঞতার আলোকে যদি বলি, দাম্পত্য সম্পর্কে কয়েকটি স্তম্ভ থাকা প্রয়োজন। আমি যেভাবে বলি আমার ক্লায়েন্টদেরকে, তার মধ্যে প্রথম হচ্ছে একে অন্যকে মেনে নেওয়া, গ্রহণ করা। এই একটা বিষয় ভীষণভাবে দরকার। একটু যদি নুজহাত গ্রহণ করা নিয়ে বলতে আমরা কি বুঝি? যে যেমন তাকে ঠিক সেই রকম ভাবেই মেনে নেওয়া। আমি যাকে পার্টনার হিসেবে পাচ্ছি তার যেমন বেশ কিছু ভালো গুণাবলী থাকবে আমি জানবো, তেমনি এটাও মনে রাখতে হবে তার বেশ কিছু খারাপ গুণাবলীও থাকবে, কারণ ভালো মন্দ এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট থাকবে। এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, এক্স্যাক্টলি। তো সেই এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট সহই সেই মানুষটিকে মেনে নেওয়া তার মতো করে, এবং সেই মানুষটিকে এইভাবে ধরে না নেওয়া যে আমি তাকে ঠিক করে ফেলবো বা আমার পছন্দ মতো তাকে গড়ে নেব। এই জায়গাটাতেই সবচেয়ে বেশি আসলে ক্ল্যাশটা তৈরি হয়, যে অনেকেই মনে করে নেয় যে আমার পার্টনার এরকম, ঠিক আছে বিয়ের পরে আমরা একে অন্যকে গড়ে নেব। তো এই গড়ে নেওয়ার জায়গাটাতেই আসলে সবচেয়ে বড় দ্বন্দ্ব তৈরি হয়। কাউকে তো গড়ে নেওয়া যায় না, এই জিনিসটা মাথায় রাখা প্রয়োজন। যে যেমন তাকে তেমনি ভাবে গ্রহণ করা প্রয়োজন। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে সম্মান দেয়া, রেসপেক্ট। আমি শুধু সম্মান পাবো এমনটা নয়, যিনি আমার পার্টনার তাকেও আমি পর্যাপ্ত সম্মান দেব। এই সম্মান কথাটাকেও যদি আমরা আরেকটু দর্শকদেরকে বুঝতে সাহায্য করি, যে আমি যে একজনকে সম্মান করছি সেটা কি কি নির্দেশনা থাকলে বোঝা যায়, ইন্ডিকেটরসগুলো কি কি ইন্ডিকেটরস? খুব ভালো কথা বলেছেন। ইন্ডিকেটরসের জায়গাটাতে যে যা বলছে, যার যা পছন্দ, সেই পছন্দের জায়গাটাতে তাকে স্পেস দেওয়া এবং মতামত প্রকাশ করা,
ভিন্ন মত থাকতেই পারে। ভিন্ন মত নিয়ে এখন অনেক কথা হচ্ছে, ভিন্ন মতের সাথে সবাই বোধহয় অনেক পরিচিত, ওটা বোধহয় আর এক্সপ্লেইন করে বলতে হবে না। তো দুজন যেখানে থাকবে সেখানে দু ধরনের মতামত আসবেই, দু ধরনের রুচি পছন্দ থাকবেই। সেই দু ধরনের মতামত, রুচি, পছন্দ এই সবগুলোকে যেন আমরা মেনে নিতে পারি এবং তার ওই রুচিটাকে যেন আমি সম্মান দিতে পারি, এবং সেই জায়গাটি। সর্বপ্রথম মানুষ হিসেবে যেন তাকে সম্মান হয়। মানুষ মানে হিসেবে স্বামী তাকে হিসেবে সম্মান বা দেয়া। স্ত্রী হিসেবে না দেখে সে যে একটি মানুষ, সেটিকে সবসময় মাথায় রাখা। সবসময় মাথায় আমি রাখা। আসবো, আবার দুজনের কাছে একটা ফোন অপেক্ষা করে আছে। অবশ্যই। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। জি, প্রথমে স্বাগত শুভেচ্ছা। হ্যাঁ, শরতের শুভেচ্ছা। শরতের শুভেচ্ছা। খুব সুন্দর লাগলো শুনতে। জি, আমি তৃতীয় লিঙ্গে বলছি। সরি, হ্যালো? জি, আমি তৃতীয় লিঙ্গে বলছি। তৃতীয় লিঙ্গ। তৃতীয় লিঙ্গ। ওকে, ঠিক আছে। জি জি। আমি এর আগেও প্রবলেমটা নিয়ে কথা বলেছিলাম, কিন্তু আপনি একদিন দিয়েছিলেন, কিন্তু সে অ্যাডভান্সটাকে শোনাতে চাচ্ছেন, সে শুনতে রাজি হচ্ছে না। জি। ঠিক হ্যালো? বুঝতে পারিনি কি হয়েছিল আগে ফোন। মানে আমি, হ্যাঁ, এর আগেও আমি সিনোরা, আমি এখন কি করে প্রোগ্রামে ফোন হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, কিন্তু তাকে আমি বুঝাতে চেয়েছিলাম যে সে আমাকে এক পর্যায়ে মানে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে। আচ্ছা, মানে এই প্রোগ্রামে সেটা বলা হয়েছিল, তাই তো? বলেছিলাম আচ্ছা আমি। আচ্ছা। তো সে আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, ইভেন তার সাথে আমার রিলেশন হয়েছিল 2013 সালে, হুম হুম যখন আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি তখন। হুম হুম তো সেই থেকে তার সাথে আমার রিলেশন, ইভেন এখন আমি অনার্স থার্ড ইয়ারে করছি, হুম এখনো তার সাথে রিলেশন আছে। কিন্তু আমি জানতাম না যে সে ম্যারিড পারসন ছিল, তার দুটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল। কিন্তু এখন সে আমাকে এক পর্যায়ে বলছে তুমি আমাকে বিয়ে করো। হুম জি, এখন আমার কথা যে সে যেহেতু ম্যারিড পারসন, তার ছেলে মেয়ে আছে, সেখানে আমি কিভাবে করতে পারি? হুম এটা তো সমাজ তো ভালো হয়ে দেখবে না। হুম কিন্তু সে আমাকে বলছে তুমি আমার টাকা পড়াশোনা করেছো, তুমি আমার টাকা দিয়ে এত দূর এসেছো, তুমি এখন আমার কথা শুনবে না কেন? আমি বলছি হ্যাঁ, আমি আপনার টাকা দিয়ে পড়াশোনা করেছি, ঠিক আছে, আপনার টাকা আমি সবকিছু করেছি, কিন্তু আমি এই জিনিসটা করতে পারবো না। এখন আমি কি করতে পারি ম্যাম বলেন? আমাদের কি কোনো প্যানেল কোড আছে বিয়ে করার মতো? এরকম একটু ফ্যামিলি বলে দিলে ভালো হতো। কি কোড আছে? সরি। মানে আমরা তৃতীয় লিঙ্গে, আমরা কি মেয়েদের ওইভাবে কি বিয়ে করতে পারবো না কি? মানে ও আচ্ছা আচ্ছা, ওকে। সেইটা তো তোমাকে দেশের যে Legislative মানে যারা আছে। আইনগুলো আছে সেটা দেখতে হবে, তাই না? জি জি, এখন এই প্রসঙ্গে আমি বলতে চাচ্ছিলাম যে কি বলবো, কিন্তু আমার প্রতি ভীষণ বল, ঠিক আছে, ওর উৎপাতে আমি একবার মানে ইন্ডিয়াতেও চলে গিয়েছিলাম রবীন্দ্র বিশ্বভারতীতে, ও আমাকে সেখান থেকে নিয়ে আসছে, কিন্তু হ্যারাসমেন্ট আমি এখন মানে কি করবো, হ্যাঁ। মানে এক প্রকার মেন্টালি প্রবলেমে থাকি সবসময়। তো খুবই স্বাভাবিক। আমি তোমার আগের জায়গাটাতে একটু যদি যাই, তুমি বলছিলে যে ও বিবাহিত, সন্তান আছে, আমার কি তাকে বিয়ে করা ঠিক হবে কিনা। পরে তুমি জিজ্ঞেস করলে যে এটা দেশের আইনের এটা সম্ভব কিনা। কোনটা আসলে তোমাকে ভোগাচ্ছে বেশি বলো তো? আমাকে ঠিক হচ্ছে যে তার যদি ছেলে মেয়ে না থাকতো, সে আনম্যারিড থাকতো, সেটা আমি হ্যাঁ, না সেটা তাও- বুঝেছি। আমি বললাম যে আইনটা আছে কিনা সেটা জানাটা বেশি তোমার জন্য জরুরি, নাকি তুমি একটা নৈতিক জায়গায় আটকে রয়েছো যে সে তো বিবাহিত, সন্তানও রয়েছে, সেখানে আমি তাকে বিয়ে করলে তার তো একজন পার্টনার আছে, তাই না, সঙ্গী আছে। জি, তো জি, সেটা জি। তাদের প্রতি কি অবিচার হবে কিনা বা এটা নৈতিক দিক থেকে সমর্থনযোগ্য কিনা, সেটা আবার আরেকটা বিষয়। তুমি কোনটার জন্য বেশি অসুবিধা বোধ করছো? এখন ফার্স্টলি আমি চাচ্ছি তার ফ্যামিলিটা, যেহেতু সে একজন ম্যারিড পারসন। হ্যাঁ, ওখানেই তোমার দ্বন্দ্বটা ওখানেই হচ্ছে, মানসিক দ্বন্দ্বটা, তাই তো? জি 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 জি, কারণ ওকে, তার ছেলে মেয়ে আছে, আমি হ্যাঁ, সেখানে ভেরি গুড। কিভাবে থাকবো? তার মধ্যে এখানে এখানে একটা নৈতিকতার প্রশ্নও আছে, তাই না? জি। যে আমি যাকে বিয়ে করব সে তো অবিবাহিত নয়, তার সন্তানও রয়েছে, সন্তানরাও এর একটা ভোগান্তির শিকার হবে। তো জি, জি। এখন তোমার প্রশ্নটা হচ্ছে যে এই অবস্থাতে তুমি কি করে মনস্থির করবে, এটাই কি প্রশ্ন? জি, ম্যাম, এই যে কিছুদিন আগে আমাকে নিয়ে শপিং এ গেছে, শপিং মলে গিয়েছে। আমি চাচ্ছি না, আমার সম্পূর্ণ সবকিছু আছে, কিন্তু তারপরেও জোর করে দিচ্ছে আমাকে। ঠিক আছে, আমি একটা বুঝতে শাড়ি। পেরেছি তোমাদের সম্পর্কটা অনেক দিনের, তো একটা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েছো। তুমি একটু লাইনে থাকো। কোনো প্রশ্ন আছে কারো তোমাদের? যার সাথে সম্পর্ক তিনি জানেন তো যে আপনি যে তৃতীয় লিঙ্গ বললেন, তিনি এই বিষয়টি জানেন তো?
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো। আপনার যার সাথে সম্পর্ক হয়েছে তিনি কি আপনি যে তৃতীয় লিঙ্গে বিলং করছেন সেটা তিনি জানেন? হ্যাঁ, সে তো সম্পূর্ণ জানে। সেটা তিনি ঠিক আছে, আমি সম্পূর্ণ আমি রবীন্দ্রসঙ্গীত করি, এবং ইভেন আমি যখন রবীন্দ্রসঙ্গীত করেছিলাম তখন সে আমার প্রোগ্রামটা দেখেছে, সেই থেকে আমাকে ভালোবেসেছে। ঠিক আছে, বুঝতে পারছি ভালোবাসাটা অনেক তোমাদের নিখাদ নির্ভেজাল, সেটা বোঝা যাচ্ছে। তোমার কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আমরা আলোচনা করি। অনেক ধন্যবাদ তোমাকে, তুমি আমাদের প্রোগ্রামটা দেখো, আমরা সম্মানিত বোধ করলাম, এবং তুমি ভবিষ্যতেও যদি তোমার কোনো প্রশ্ন থাকে আমাদের করতে পারো। তো মাহিন, তুমি যদি বলো এই ফোনটা So, নিয়ে। যেটা হচ্ছে যে উনি একটা সম্পর্কে ছিলেন, এখনো আছেন, এবং সম্পর্কের একটা পর্যায়ে এসে উনি জানতে পারলেন যে যার সাথে সম্পর্কে ছিলেন সে বিবাহিত, এবং ওটা জানার পর এই অবস্থাতেই উনি ওনাকে বিয়ের প্রস্তাবও দিচ্ছেন। এবং উনি যেটা বললেন যে যিনি ফোন করেছেন তিনি যেটা বললেন যে ওনার যে দ্বন্দ্বটা হচ্ছে যে উনি জানেন যে তার পার্টনার হচ্ছে ম্যারিড, তার বাচ্চাও আছে, এবং এখন সে বিয়ে করতে চাচ্ছে। সো এই জায়গাটায় যেটা হচ্ছে যে তার ভ্যালুসের জায়গাটা তাকে বাধা দিচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম তার কিন্তু ওই ইমোশনের জায়গাটা এখনও অ্যাটাচড। সো বোঝাই যাচ্ছে যে তার ভীষণ একটা স্যাডনেস হচ্ছে, এই জায়গাটায় একটা ভীতি কাজ করছে, প্রিয়জনকে হারানোর একটা ভীতি কাজ করছে। সো এই জায়গাটাকে অ্যাড্রেস করে যদি সেলফ কেয়ারটাকে উনি বাড়াতে পারেন, এবং তার যেহেতু সে তার ওই ভ্যালুসের জায়গাটা থেকে অলরেডি বুঝতে পারছেন যে কনফ্লিক্ট হচ্ছে, সো ওইটাকে সে কী করে রিপ্লেস করতে পারে আর কি কি করলে তার ভালো লাগতে পারে সেলফ কেয়ারের সাথে সাথে, ওই জায়গাটাকে যদি উনি এখন গুরুত্ব দিতে পারেন তাহলে হয়তো একটু আরাম তার হবে এখনকার জন্য। না, কিন্তু এই কনফ্লিক্টটা দূর হবে কেমন করে? ওর একটা সত্তা বলছে যে তুমি এটা করো বিকজ ইউ লাভ দিস পারসন, আরেকটা সত্তা বলছে যে এটা ঠিক হবে না। সো একটা ভেতরের একটা দ্বন্দ্ব হচ্ছে, মানে দিস ইজ কল্ড যে ভেতরে একটা যুদ্ধ হয়। Exactly. আমাদের মনের ঘরের মধ্যে একটা যুদ্ধ হয়, যে একটি আমাকে বারণ করছে, নিষেধ করছে, আরেকটি আমাকে উৎসাহিত করছে। এই যে একটা দ্বন্দ্ব, ভেতরকার দ্বন্দ্ব, সেটা সে মেটাবে কেমন করে? তো সেটাই উনি তো প্রশ্ন। ওনার কথা শুনে যেটা মনে হলো যে ওনার ওই জায়গাটাই বেশি স্ট্রং, যে উনি ম্যারিড, ওইটা ওনার ক্ষেত্রে খুব স্ট্রং একটা ব্যারিয়ার হিসেবে কাজ করছে রাদার দেন তার ইমোশনের জায়গাটা। সো ওটা থেকে আমি যেটা পিক করলাম যে এখন যদি ওই ব্যারিয়ারটাকে ওভারকাম করে উনি ওনার সাথে এঙ্গেজ হতে যায়, সেই ক্ষেত্রে ইন ফিউচারে হয়তো বা তার ওটা আরও ডিফিকাল্টিস ক্রিয়েট করবে। সো ওখান থেকে পিক করে আমি বললাম যে ওটাকে অমিট করে দিয়ে, বিয়ের জায়গাটাকে অমিট করে দিয়ে, যেহেতু সে অলরেডি ওটা প্রেজেন্ট করেছে এভাবেই যে ওই কারণেই সে এটাকে এই জায়গাটা এঙ্গেজ হতে চাচ্ছে না, সো ওটাকে বাদ দিয়ে সে নিজেকে কি করে এখন একটু হেল্প করতে পারে, নিজের ফিউচারটাকে সে মানে এই যে অমিট তার যে- করাটা তুমি সাজেস্ট করছো? এক্স্যাক্টলি, নিজে ওনার কিন্তু suggest উনি করছেন। নিজে বলেনি। হ্যাঁ, আমি একটু pick যদি করে অ্যাড তারপর করতে চাই এই বলেছি। জায়গাটাতে, আমার কাছে যেটা মনে হয়েছে যে ওনার কিন্তু বেশ চমৎকার কিছু পার্সোনালিটি গুণাবলী কোয়ালিটি আছে। আছে। ভালো তার গান মধ্যে- করেন। হ্যাঁ, তিনি খুব ভালো গান করেন, যেটা দেখেই ওনার পার্টনার মানে যিনি গান সঙ্গীত শুনে খুব সে মুগ্ধ পছন্দ হয়েছে। করেছেন, মুগ্ধ হয়েছেন। তো এটা ওনার একটি গুণাবলী। আরেকটি গুণ হচ্ছে তিনি কিন্তু নৈতিক দিক থেকেও একটা চমৎকার মূল্যবোধ তিনি ধারণ করেন। এটা তিনি যেভাবে হোক ওনার গ্রুমিং এ ছিল, এটাও তার একটা গুণ। এবং আরেকটি ভালো গুণ হচ্ছে তিনি অত্যন্ত সাহসী। তিনি নিজে তৃতীয় লিঙ্গ সাহস করে বলতে পারছেন। তো এই গুণ আমার মনে হয় উনি ওনার গুণগুলোর দিকে যদি একটু ফোকাস করেন তাহলে মনে হয় একটু কনফিডেন্সের জায়গাটা আরেকটু লেভেল আপ হওয়া সম্ভব। এবং যেহেতু তিনি একটা প্রশ্ন করেছেন যে এই ধরনের বিয়ে আসলে লিগ্যাল কিনা, এটা আমরা ওভাবে জানি না, সেটাও জেনে নিতে উনি পারবেন। জেনে নিতে পারেন। আমাদের দেখা মতে যে আমাদের সমাজে ওভাবে দেখেছি এমনটাও নয়। কাজেই সে জায়গাটাতে ওটা উনি জেনে নেওয়ার পরে আমার মনে হয় ওনার পার্সোনালিটি কোয়ালিটিগুলো ওনাকে হেল্প করবে কি ডিসিশন তিনি নেবেন। তো একটু যদি নিজের রিসোর্সের দিকে উনি ফোকাস করেন এবং নিজের গুণগুলোকে আবার করে একটু রিহার্স করেন এবং নার্চার করেন, মনে হয় ওনার কাছেই সবচেয়ে ভালো সমাধান রয়েছে। আসলে সবার মধ্যেই সমাধান রয়েছে, আমরা আসলে হোঁচট খাই তারপরে। হোঁচট খাচ্ছি। একটা ফোন নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। যে আমি একটু আমার একটা অসুখের ব্যাপারে একটু কথা বলবো আর কি। একটু
একটা অসুখের ব্যাপারে কথা বলবো। অসুখের ব্যাপারে, ওকে, জি। শুনছি আমরা। যে আমি আসলে একটা ওসিডি পেশেন্ট আর কি, আপনার আচ্ছা, কম্পালসিভ ডিসঅর্ডার। হুম হুম তো এটা আমি কয়েক মাস আগে ডাক্তার দেখিয়েছি। হুম তো উনি আমাকে কিছু মেডিসিন দিয়েছে আর কি, হুম। মেডিসিন গুলো খেয়েছি। তো আমার এখন যেটা সমস্যা হচ্ছে, আমি আপনার যে কোনো কিছুতে অনেক বেশি ভয় পাই আর কি। হুম মানে আপনার যে কোনো একটা ছোট ঘটনা ঘটছে, আমি এটা রেজাল্টটা অনেক বড় দেখি, বা এটা হবে, এটা অনেক বড় হ্যাঁ, দুর্ঘটনা হবে, এরকম সবসময় আমার একটার পর একটা সিকোয়েন্স কি ঘটনা, এটা একটার পর একটা হচ্ছে। একটা ঘটনা আমি ভোলার জন্য আরেকটা ঘটনা আসতে হয়, যখন আরেকটা ঘটনা আসে তখন আমি আগেরটা ভুলে যাই। এভাবে চলতেছে আর কি আমার সিকোয়েন্স। মানে একটা ঘটনা ভোলার জন্য আরেকটি ঘটনা ঘটতে হয়, তারপরে ওটার সাথে যে ইমোশনটা জড়িয়ে থাকে সেটা চলে যায়, কিন্তু অন্য একটি ঘটনা আবার আমাদের তোমাকে আঁকড়ে ধরে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবেই চলতেছে আর কি বয়সটা কত? আমার হচ্ছে 31। 31। এটা ধরা পড়েছে কবে? এটা আমি ডাক্তার দেখিয়েছি 1 বছর আগে। না, কিন্তু কিছুটা তো একটু বয়ঃসন্ধি কালের পর থেকে কিছুটা আমরা জানি যে দেখা যায়, কিছু উপসর্গ অনুভব করা যায়। তো এটা ডাক্তার তো দেখানো হয়েছে কবে? 2 বছর, 1 বছর আগে। হ্যাঁ তার আগে কি সমস্যা কিছুই ছিল না? হ্যাঁ, তার আগে সমস্যা ছিল, তখন আমি বুঝতে পারিনি আর কি। তখন আমার ধরেন আমি ঘরের মধ্যে তালা মেরেছি, বাট আমি এটা বারবার চেক করছি। আচ্ছা, তো চেকিং এর ব্যাপারটা কবে প্রথম খেয়াল হয়েছে? এটা আমার 1.5 বছর আগে প্রথম খেয়াল হয়েছে। আর এর আগে কোনো উপসর্গ, কোনো বাড়ির লোকেরা কিছু পয়েন্ট আউট করেছেন বা অন্য কেউ পয়েন্ট আউট করেছেন যে তুমি না, এটা না, করো? এর আগে ছিল না আর কি। এর আগে কিছুই ছিল না? না, এর আগে ছিল না। আচ্ছা, 1.5 বছর আগে এটাকে ট্রিগার করার জন্য কোনো ঘটনা হয়েছে? অনেক সময় একটা ট্রিগারিং ইনসিডেন্ট থাকে যার পরে এ ধরনের অসুস্থতার একটু কি বলে লক্ষণগুলো দেখা যায়। তো কিছু কি ট্রিগার করেছিল? হ্যাঁ, এরকম ধরেন আপনার কারোর সাথে এলাকায় একটু আপনার কথা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, তো আমি প্রচন্ড ভয় পেয়ে যেতাম সে আমাকে এটা করবে সেটা করবে। তখন আমি বুঝতে পেরেছিলাম যে না, আসলে আমি এটা আমার বোধহয় মানসিক সমস্যাতে ভুগতেছি। মানে তখন আর কি ভয়গুলো আমি খুব ডাক্তারের কাছে অমূলক ভয় হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিত্তিহীন ভয় হচ্ছে, তুমি এটা জি। বুঝতে পেরেছিলে। হ্যাঁ। এখন তুমি করছো কি? আমি জব করতেছি। জব করছো। আজকে কি জানতে চাইছো? যে ডাক্তার তো দেখিয়েছো, ওষুধও খাচ্ছো, তোমার প্রশ্নটা আজকের জন্য যদি একটু বলো। না, আমি এখন মেডিসিনটা অফ রেখেছি। Off ওটা রেখেছো। অ্যাকচুয়ালি সবগুলো মেডিসিনই ঘুমের মতো আর কি, খেলে ঘুম টুম হয় ভালো, তখন একটু উপসর্গটা কম দেখা যায়। আর এখন আমি মেডিসিন খাচ্ছি না। তো আমি জানতে চাচ্ছি যে আসলে এভাবে কি চলতে থাকবে, আমি আসলে কি করব? তুমি মেডিসিন খাওয়ার পরে কিছু উন্নতি লক্ষ্য করেছিলে? হ্যাঁ হ্যাঁ, একটু উন্নতি হয়েছিল মেডিসিন খাওয়ার পরে। তারপর তুমি যে থামিয়ে দিলে সেটা ডাক্তারকে বলে থামিয়েছো না নিজেই থামিয়ে দিয়েছো? না, এটা আমি নিজেই থামিয়েছি। হ্যাঁ, তো এখানে আবার কিছু নিয়ম অনুসরণ করতে হয়। তো কতদিন খেয়েছো? আমি মাসখানেক খেয়েছিলাম। আচ্ছা, তো হুট করে না নিজে ওষুধগুলো ছেড়ে দিলে অনেক আবার এটার অন্যরকম পার্শ্ব প্রতিক্রিয়া হয়। তো আমরা কখনো ডাক্তারের সাথে পরামর্শ না করে ওষুধগুলো ছাড়বো না, কেমন? তুমি নিশ্চয়ই খুব নিরুপায় হয়ে ডক্টরের শরণাপন্ন হয়েছিলে। জি, তুমি আজকে যেটা তোমার প্রশ্নটা হচ্ছে যে আমার কি এরকমই চলতে থাকবে কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি ওষুধ খেতে চাইছো না, ওষুধ কন্টিনিউ করতে চাইছো না। জি, আমি ওষুধ কন্টিনিউ করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে ন্যাচারালি আমি কিভাবে আই ক্যান কাম ব্যাক ইন মাই নরমাল লাইফ। ওকে, আচ্ছা। আর হাউ ইজ ইট হ্যাম্পারিং ইউর নর্মাল লাইফ? এই যে তুমি যে বলছো যে আমার ওসিডি আছে, এটা তোমার নর্মাল লাইফকে কি কি ভাবে হ্যাম্পার করছে? নরমাল লাইফে আমার অফিসিয়ালি হ্যাম্পার হচ্ছে, আমি কোনো একটা ছোটখাটো ভুল করলে এটা বড় ফলাফল ভাবি, কারোর সাথে তর্ক হলে বড় ফলাফল ভাবি, এরকম আর কি। সবসময় একটা ভয়, একটা সন্দেহ তোমাকে তাড়া হ্যাঁ করছে, হ্যাঁ তো? হ্যাঁ, সবসময় অলওয়েজ। অলওয়েজ। ঘুম হচ্ছে? হ্যাঁ, আমি ঘুম হয়, আমার একটু হতে দেরি হয়, কিন্তু যখন ঘুম হয় তখন আমার ঘুম ভাঙে না আর কি। খুব ভালো ঘুমটা ঘুম পরিপূর্ণ হয়, হয়। সাউন্ড স্লিপ হয়। জি জি। কম্পালশন কি কি হচ্ছে? আর একটু, হ্যাঁ, তুমি মানে আমাদের আপনার অতিথি প্রশ্ন করেছে। আপনার তো শুধু চিন্তার জায়গাটা বললেন যে অনেক রকম চিন্তা ঘুরে ঘুরে আসে, এর সাথে আপনি একটা চেকিং এর কথা বলেছিলেন। এই ধরনের কোনো মানে বিহেভিয়ারে কোনো কিছু আছে আর কিছু, যেটাকে ওসিডি বলা হয়েছে না, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, আপনার কম্পালশন কিছু আছে কিনা সেই জায়গাটা একটু জানা দাও। ওখানে একটা পার্সোনাল ডিসঅর্ডার একটা পিক দেওয়া ছিল আর কি। না না, তুমি বারবার চেকিংটা যেমন একটা কম্পালসিভ বিহেভিয়ার,
তুমি এরকম জি। কাজ কিছু বারবার করো বা তুমি বারবার করে কোনো কিছু উদ্যোগ নাও করার জন্য, এরকম কিছু আছে কি? হ্যাঁ, এরকম হচ্ছে, ধরেন আমি বাসার মধ্যে তালা মেরে গেলাম, নিচ পর্যন্ত গিয়ে আমি আবার উপরে উঠে আসলাম, আবার সেটা check এখনো করলাম। হচ্ছে না? এখনো হ্যাঁ, এটা এখন হ্যাঁ, তো ওটা এখনো কম্পালসিভ হচ্ছে। চেকিং হচ্ছে, ওনার Checking compulsive behavior. checking। এটা কিন্তু ওটার সাথে রিলেট হচ্ছে না। উনি যেটা বললেন যে ওনার একটা ভয় হচ্ছে যে কোনো একটা ভুল করে ফেলেছে, অথবা হচ্ছে যে বড় কোনো একটা ক্ষতি হবে। না, অনেক রকম উপসর্গই থাকতে পারে। So ওটার একটা তো সাথে যে relate obsession, করে- যে কোনোটা চলে আসতে পারে, কারো মানে ক্লিনিং থাকতে পারে, কারো চেকিং থাকতে পারে, এক কারো একজনের এক এক কাউন্টিং রকম থাকতে but পারে। ওর যেটা হচ্ছে অবসেশনটা হচ্ছে যে অবসেশন নিয়ে একটা ক্যাটাস্ট্রফিক চিন্তা করছে আর কি, যে বড় কিছু ঘটে যেতে পারে, যেটা ওকে দৈনন্দিন কাজে নিশ্চয়ই Hamper অসুবিধা করছে করছে, definitely. অফিসের কাজেও অসুবিধা হচ্ছে। আর কোনো প্রশ্ন আছে মানে? সো আপনার লাস্ট একটা ইনসিডেন্ট বলতে পারেন, যেটা এই যে এরকম একটা ভয় পেয়েছিলেন কোন ঘটনায়? লাস্ট ধরেন আপনার এলাকায় আমি যেহেতু আপনার নাম বলবো না, জায়গার নাম বলবো না, হ্যাঁ, সমস্যা নেই। একজনের সাথে কথা কাটাকাটি হয়েছিল আর কি। তো আমি ভয় পেয়েছিলাম সে আমাকে করবে, এই ক্ষতি করবে কোনো, ঠিক আছে, যেটা সে কখনোই করবে না। তো আমি অনেক ভাবে তার সাথে আমি আবার নিজে গিয়ে কথা বলছি, এটা বোঝার চেষ্টা করছি সে আমাকে ক্ষতি করবে কিনা, এরকম ধরনের একটা ঘটনা হয়েছে। ওকে। সো এই রকমের ছোটবেলায় কোনো ঘটনা কি আপনার মনে পড়ে যে কেউ আপনাকে থ্রেট দিয়েছিল, সেটা ফ্যামিলি মেম্বার হোক অথবা বাইরের কেউ হোক, বা এই রিলেটেড বড় কোনো দুর্ঘটনা ঘটেছিল, এরকম কিছু মনে পড়ে আপনার? না না না, এরকম কিছু হয়নি আর কি। ছোটবেলায় এরকম কিছু হয়নি? না, ছোটবেলায় আমি রেজাল্টের সময়, এসএসসি রেজাল্টের সময় অনেক ভয় ছিলাম। তখন আবার একটা এইচএসসি ইন্টারমিডিয়েটের রেজাল্টের সময় আমি একটা নাম্বার লিখে যে উপরে, ওই নাম্বারটা লিখে নেই ইংরেজি পরীক্ষার সময়। তো ওটা নিয়ে খুব টেনশন করছিলাম আপনার পরীক্ষার রেজাল্ট পর্যন্ত আর কি। ওটার ওটা পর একটা থেকে কি triggering factor এটা শুরু হলো? এটার পর থেকেই এই ঘটনাটা? হ্যাঁ, ওইখান থেকেই আমার বোধহয় স্টার্ট হয়েছে আর কি। আচ্ছা। আচ্ছা, বাড়িতে কে কে আছেন? হ্যাঁ, আমার ওয়াইফ আছে আর কি। আচ্ছা, ইউ আর ম্যারিড। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা আলোচনা করি। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। সো ও তো বলেই দিয়েছ উপসর্গ থেকে ও নিজেই আর ডায়াগনোস করছে। আমাদের বিরতির প্রায় সময় হয়ে গেছে, আমরা ছোট ছোট করে যদি কিছু বলি। সো উনি যেটা বললেন যে একটা ঘটনা ঘটার পর আবার যখন আরেকটা ঘটে উনি হয়তোবা আগের ঘটনাটা ভুলে যাচ্ছেন। সো উনি হয়তোবা ঘটনাটা ভুলে যাচ্ছেন অথবা আনকনসিয়াসে থেকে যাচ্ছে, মেমোরিটা হোয়াটএভার যেখানেই যাচ্ছে, কিন্তু ওই রিলেটেড যে ইমোশনটা, যে ফিয়ারটা, ওটা কিন্তু তার মধ্যে একটার পর একটা সব কিছু এরকম জমতে থাকছে, মানে একটার সাথে আরেকটা এরকম জমে জমে ওটা কিন্তু বাড়তে থাকছে। সো এই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য এই যে আপনার যে রুট কজ যেটা বললেন যে পরীক্ষার সময় একটা ভয় পেয়েছিলেন, এটার সাথে এটার একটা কানেকশন থাকতে পারে। সো আমরা যেটা করি যে এই মূল ঘটনাটায় গিয়ে ওই জায়গাটা নিয়ে আমরা আমাদের থেরাপিস্টের কাছে আসলে ওই জায়গাটা ধরে আমরা হয়তোবা কাজ করতে তুমি পারবো। সহজ করে বলে দাও যে ও কারো কাছে যাবে কিনা। কারো কাছে যদি আপনি যেতে পারেন সেটা খুব ভালো কার হয়। কাছে যাবে? আপনি কাউন্সিলিং সাইকোলজিস্ট, আমাদের ঢাকা ইউনিভার্সিটির 5 তলায় হচ্ছে আমাদের সার্ভিসটা দেওয়া হয়, এখানে যেতে পারেন। এছাড়াও আপনি যদি নেটে সার্চ করেন, চারতলায়ও আছে একটা। 4 তলায়ও আছে একটা, সেটা হচ্ছে ক্লিনিক্যাল এগুলো নাম্বার আছে সাইকোলজিস্টের। বাংলা ভিশনে সব। হ্যাঁ, আমাদের বাংলা ভিশনও নাম্বার আছে, ওখান থেকেও আপনি চাইলে নাম্বারগুলো নিয়ে আপনি যদি কারো কাছে যান, এটা অত আহামরি কিছু না, এটা খুব অল্পতেই ভালো হয়ে যাবে, আপনার ভয়ের কিছু নেই আসলে। তবে চিকিৎসাটা কন্টিনিউ চিকিৎসাটা করতে অবশ্যই হয়, continue কারণ করতে continue করা এটা একটু আসলে সময় লাগে। অ্যাকচুয়ালি ওই যে মানে একটু যদি সময় থাকে তাহলে আমি বলতে চাই যে ওষুধের বিষয়টা হ্যাঁ। একটু মেডিসিনের দরকার হয়, কারণ মানসিক রোগগুলো যখন হয় তখন একটা কেমিক্যাল ইমব্যালেন্স হয় আমাদের ব্লাডে। তো ওই কেমিক্যাল ইমব্যালেন্স ব্লাডে ব্রেইনের হরমোনে যে হরমোনের ডোপামিন, সেরোটোনিন এগুলো ইয়ে হয় আর কি। তো সেই জায়গাটাতে এই উনি যেমন বললেন যে 1 মাস ওষুধ খেয়ে উনি বন্ধ করে দিয়েছেন, এই 1 মাসে অ্যাকচুয়ালি কিছুই হয় না। এই যে কেমিক্যাল ইমব্যালেন্সটা, এটা ব্যালেন্সে আসতে অনেক দিন সময় লাগে, অ্যাটলিস্ট 6 মাস থেকে 1 বছর ওষুধ খাওয়ার প্রয়োজন হয়। হয়তো ওনার কাছে প্রথমে মনে হয়েছে যে ওষুধগুলোতে খুব রিল্যাক্স করে দিচ্ছে, ঘুম হচ্ছে, এটা হয়তো 1 মাস বা 2 মাস পরে আরেকটু শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যেত, সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করা দরকার ছিল। তো সেই জায়গাটা তো একটু যদি কতদিন খাবে এটা অবশ্য এটা ডক্টরই দেবে। বলে দেবেন, তবে একটু লং টার্ম দরকার হয়, এমন নয় যে জীবনব্যাপী খেতে হবে, তবে একটু লম্বা সময় খেতে হয়, তার এবং সাথে ওষুধের কাউন্সেলিং সাথে ভীষণ যদি দরকার। থেরাপিটা নেয়, Definitely. সাইকোথেরাপিটা খুবই নেয়, জরুরি। তাহলে
ওষুধের পরিমাণটাও আস্তে আস্তে কমানো কমে সম্ভব যায়। হয়, এবং এটা হয় না দুটোরই যৌথ একটা effect। চেষ্টায় আসলে প্রচেষ্টায় মানুষ আস্তে আস্তে এটা ম্যানেজ করতে শেখে। Manage একেবারে করতে যে চলে যাবে সেটা কেউ গ্যারান্টি দিবে না, বাট এটা ম্যানেজমেন্টে রাখা সম্ভব। মানে কাউন্সিলিংটা কিভাবে কাজ করবে সেটা হচ্ছে যে ওষুধ তো তার ব্যালেন্স করবে, কিন্তু কাউন্সিলিং হচ্ছে তার এই যে ঘুরে ঘুরে যে চিন্তাটা আসছে সেই চিন্তাটা থেকে বের হতে কিভাবে পারবে ওই টেকনিকগুলোতে এবং কি তাকে করে, সাহায্য করবে। আবেগগুলোকে সে সে ম্যানেজ করবে। আমি একটু, আমাদের বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ঘুরে আসি। সুপ্রিয় দর্শক, আমাদের বিরতিতে চলে যেতে হচ্ছে, ফিরে আসবো কিছুক্ষণ পরেই সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আজকে আমরা আলোচনা শুরু করেছিলাম যে দাম্পত্য সম্পর্কে কোন কোন ইন্ডিকেটরসগুলো দেখলে বা দিকগুলো দেখলে আমরা বুঝতে পারবো এই সম্পর্কটি ভালো যাবে সামনে। তো সেটি নিয়ে খুব আলোচনা করতে পারিনি, আমাদের দর্শক বন্ধুদের ফোন এসে গিয়েছিল, আমাদের দুজন বন্ধুর ফোন ছিল, আমরা মোটামুটি কিছুটা দিক নির্দেশনা দেবার চেষ্টা করেছি। আমাদের আরেকটা ফোন অপেক্ষা করে আছে, তোমার কাছে আসতেই পারছি না আজকের বিষয় নিয়ে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। যেটা আমি থেকে বলছিলাম, হ্যাঁ শুনছি। মোস্তফা কামাল, একটু পারিবারিক কথা বলতে চাচ্ছিলাম আমাদের দাম্পত্য জীবন নিয়ে। শিওর, আমরা শুনছি। যে আমার একটা ফোন, আমাদের একটা ওয়াইফের অবাঞ্ছিত একটা ফোন নিয়ে আমাদের একটু সমস্যা হয়েছে। দীর্ঘদিনের বিয়ে, দীর্ঘদিনের আচ্ছা। প্রেম। তারপরে আমি যথেষ্ট বিশ্বাস করতাম তাকে। হুম হুম। ফোনও কখনো তার কল আসলে আমি সাধারণত রিসিভ না করে তাকে দিয়ে দিতাম। আচ্ছা আর ব্যবসার কারণে সাধারণত আমাকে বাইরে থাকতে হয়, আমি আচ্ছা। তাকে কখনোই সন্দেহ করিনি। হুম হুম। কিন্তু মোটামুটি 18-20 বছরের সংসার আমাদের, তার আগে 5 বছরের প্রেম। তাহলে তো আরো সময়, তাই না? মানে 20 বছর যদি হয় তাহলে আরো 5 বছর, 25 বছর বছর। পরিচয়। হ্যাঁ, পরিচয় কিন্তু খুব অল্প বয়সে আমরা বিয়ে করি। 45 কিরকম years বয়সে? বলা চলে আমার। তখন 20-22 ছিল আমার। আচ্ছা, আর ওর কত ছিল? সেম, আমরা প্রায় same। আচ্ছা, Indian একই culture বয়সী। তখন আমি এরকম। ওকে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো এই চরিত্রগত বলতে গেলে actually আমি একটু দুষ্টামি ছিলাম, যতটুকু হয়। হাই হ্যালো বন্ধু বান্ধব বান্ধবী ছিলই বলা চলে, আমার ছিল। হুম আমার এরকম ক্যারেক্টার ছিল, আমি এটা অস্বীকার করি না। কিন্তু এইটুকুই, জাস্ট ফোনে, মেসেঞ্জারে, ফেসবুকে ইত্যাদির মধ্যেই ছিল। কিন্তু আমার ওয়াইফকে আমি যথেষ্ট বিশ্বাস করতাম। আমি জানি যে সে আমাকে ভালোবাসে, সে কোনোদিন কিছু করতে পারে না। হঠাৎ সপ্তাহখানেক আগে আমি দেখি যে সে কল লিস্টে একজনের সঙ্গে 18 মিনিট 17 মিনিট। আমি তাকে প্রশ্ন করলে সে স্বীকার করে যায় সাথে সাথে যে তার বন্ধু শুধুই ফোনে কথাটা, এর চেয়ে বেশি কিছু হয়নি। হুম কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না আপনার। হুম খুব মানে ইমোশন ফিল করতে। ছেলে বন্ধু, তাই তো? জি। আর কতদিন ধরে কথা বলেছে? আমি তো আসলে ওই যে বললাম, বিশ্বাস করতে আমার এতদিন কথা বলতো যিনি, তার ফোনে আমি কখনোই খুব একটা ঘাটাঘাটি করি মানে না। সন্দেহটা এলো কোত্থেকে? সন্দেহ হলো আমি যখন হঠাৎ করে ফোনে দেখলাম কত ইতে তার 17 মিনিট 18 মিনিট একটা কল একটা নম্বরে, তখন আমার চিন্তা হলো যে এই 17-18 মিনিট করতে গেছে কেন সে এতক্ষণ কথা মানে বলছে? ওইটা আমি- চেক করার ঘটনাটা কেন ঘটলো? আমরা তো ইউজুয়ালি ফোন ধরি না, মানে যারা বিশ্বাস থাকে যেসব দম্পতির মধ্যে, হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, ওই তাই আমারও তাই। কল লিস্ট ঘেটে কত মিনিট কথা বলেছে এটা জানার যে একটা আগ্রহ তৈরি হলো, বা জানার জন্য একটা কিছু মনের মধ্যে কিছু সন্দেহ তৈরি না, হলো, একটা নম্বর সেটা যখন কেন? বারবার ফোন দিচ্ছিল, জি। আচ্ছা। ফোন যখন আমার তখন সন্দেহ হলো, দেখি তো কল লিস্টে দেখি যে একটা ও রিং করছে আগে, আমার ওয়াইফ রিং করছে। রিং করার পর সে রিসিভ করবে, রিসিভ করলে দেখি যে 21 মিনিট কথা, 17 মিনিট কথা। যে সময় আমি থাকি না ঠিক সেই সময়, তখন আমি তাকে জিজ্ঞেস করলে সে অবশ্য স্বীকার করে যে হ্যাঁ আমার সঙ্গে তারা হাই হলো ফোনে। হ্যাঁ, কিন্তু আমি না বুঝতে পারছি না যে শুরুটা, মানে সন্দেহের শুরুটা কিভাবে হলো? এটা হঠাৎই বলা চলে, আমি হঠাৎ তার ফোনে চেক করতে গিয়ে এমনটা হয়। এছাড়া হঠাৎ কোনো করে তার- ফোন চেক করতে গিয়ে দেখা জি। গেল যে একটি নাম্বারের সাথে ওর অনেকক্ষণ কথা হচ্ছে, জি, জি, জি। এবং তো- সেটি অপোজিট জেন্ডারের একটি মানুষ, সেটাও জানা গেল। সে তো আমার সাথে অলরেডি স্বীকার করছে যে সে আমার ফ্রেন্ড, আমি সময় ওর সঙ্গে কথা বলি। আচ্ছা, ওকে। এবং আরেকটু তারপর? বলিনি, সে প্রথমবার তখন তাকে আমি খুব করছি, খুব একটা আমার কি, আমি যথেষ্ট টর্চার করছি শারীরিকভাবে তাকে। তারপরে বলছে যে আর হবে না। এরপর আবার গত সপ্তাহে আমি আবার তার কল লিস্টে আমি ব্যাকআপ দিয়ে রাখছি, ও জানে না সাধারণত। আবারও দেখছি সে একই ঘটনা একই ছেলের সাথে। এরপরে আমি আর নিতে পারতেছি না। এখন এই মুহূর্তে আমি খুব ব্যস্ত, আমি সংসার, মানে ছেলে আছে একটা 8 বছরের, মেয়ে একটা আছে ক্লাস 9-এ পড়ে। এমন অবস্থায় আসলে কি করণীয়
মানে ও কি বারবারই বলছে এটা শুধুই বন্ধুত্ব আর কিছু নয়? হ্যাঁ, সবই বন্ধুত্ব। আমারও বিশ্বাস হচ্ছে শুধুই বন্ধুত্ব, দেখা করেনি। আমি যতটা খেয়াল করছি, আমি ফলো করছি, স্কুলে গেলে আমি তাকে দেখেছি। আমি আগে কখনো দিতাম না, বাজার মার্কেট যেখানে যেতে, স্কুল কোথাও আমি কখনোই তাকে আসলে অবিশ্বাস করতাম না। আমি হয়তো এরকম করতে পারি, কিন্তু এ করবে না এরকম একটা বিশ্বাস ছিল আমার। হ্যাঁ, তো এরপরে কি হলো? মানে ওকে কখনো ফলো করতাম না, কিন্তু এখন স্কুলেও যাওয়া হচ্ছে? স্কুলের মধ্যে বন্ধ চলতেছে প্রচুর, একদম ইমিডিয়েট ঘটনা হচ্ছে এর মধ্যে। আর মোটামুটি খারাপ সম্পর্ক তোর সাথে আমার। এখনো ভালো সম্পর্কই চলছে, তাই তো? না, খারাপ সম্পর্কে যাচ্ছে বর্তমান। খারাপ যাচ্ছে। আর আমি মেনে নিতে পারতেছি না, বা সংসার করবো এরকমও ভাবতে পারতেছি না কোনোভাবে। এটা আমি আর ও কি বলছে? ও সংসার করবে, ওর আর্থিক অবস্থা বাপের তো খুব একটা নাই, কিন্তু আমি বেশ সচ্ছল, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে ভালো চলি, ভালো পরিবেশে আছি, ভালো। আর এটার প্রভাব কি সন্তানদের উপরেও পড়ছে? ওরাও কি বুঝতে পারছে? অলরেডি বুঝে গেছি, আমাদের নিয়ে অনেক লঙ্কা কাণ্ড হয়েছে। লঙ্কা কাণ্ড সেটা ঘটে তার গেছে। কারণে। হ্যাঁ, আমি যথেষ্ট আর ছিলাম যে যেন এই ওকে, ও কথাটা না এখন জানে। কোথায়? যে আমাদের সাথে কথা হচ্ছে, ও কোথায় এখন? ও ঘুমাচ্ছে, আমি যাইনি। ও ঘুমিয়ে গেছে? আচ্ছা, ঘুমাচ্ছে। ও ও কি এবং জানে আলাদা আজকে এই ফোনটা আমাদের সাথে এই ব্যাপারে কথা হবে? না, ও জানে না। আমি আসলে প্রতি শুক্রবারে দেখি এই অনুষ্ঠান, আমার খুব প্রিয় অনুষ্ঠান। আমি সাধারণত আচ্ছা, ও আমি দেখে না, যথেষ্ট না? সচেতন। স্ত্রী আমি- দেখে না, না, ও না? না, ও ওই তো জি বাংলা নিয়ে বসে থাকবে। আচ্ছা, জি বাংলাও থাকে। হ্যাঁ। ওকে, যার যেটা পছন্দ সেটা দেখতেই হ্যাঁ, পারে। হ্যাঁ, হ্যাঁ। না, তো ওই ব্যাপারে আমি কখনো হস্তক্ষেপ করিনি। আমি ঠিক আছে, বলেই দিলাম যে হ্যাঁ, হ্যাঁ, আমি যথেষ্ট সচেতন। সেটা ভালো লাগলো যে যার পছন্দ মতো যে স্বাধীনতার চর্চা করছে। এরপরও আমি আসলে সত্যি কথা বলতে, ওর সঙ্গে আমার চিঠি প্রেম, সেটা বুঝতে পারতেছেন কবে। হুম, চিঠি সেটাই। যখন ফোন ছিল না তখন আগের প্রেম, অনেক সুন্দর সুন্দর চিঠি লিখতাম। আমার খুব ভালো অভিজ্ঞতা ছিল। বুঝতে এই ঘটনার পারছি। পরে আমি তাকে প্রায় 4 পাতা চিঠি লিখেছি। ঘটনার পরে, মারার পরে আমি যথেষ্ট মারছি, মারার পরে আবার চিঠি লিখছি 4 পাতা। পরে আমাকে একটু মারধরও হয়ে violence গেছে। হয়েছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এই ওকে। আর কি। আচ্ছা, আমাদের কাছে আজকের প্রশ্নটা কি? মানে আসলে প্রশ্ন হচ্ছে, আমি এটা মেনে নিতে পারি না। আমি আসলে রীতিমতো ডিভোর্স নিচ্ছি। আমরা করতে যে না, এইভাবে তো আর সংসার করা সেটা তো যাবে না। চিন্তা ভাবনা চলছে। আমাদের কাছে প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে কি করণীয়, কি করতে পারি এই অবস্থায়, কি করতে পারি তার সাথে। মানে তার সংসার সঙ্গে করার তাকে কথা কি তো, হ্যাঁ। আমি জীবন, আর বিশ্বাস করতে পারছি না ওকে। হ্যাঁ, কথা হ্যাঁ, হচ্ছে আমি কি তাকে জীবন সঙ্গী হিসেবে আমি চাই কিনা ভবিষ্যতে, নাকি তাকে ছেড়ে দেবো? এটাই তো, এটাই হ্যাঁ, প্রশ্ন। হ্যাঁ, ওইটাই। হ্যাঁ, কারণ আচ্ছা। একসঙ্গে থাকা সম্ভব হচ্ছে না। মনে হচ্ছে জোর করে থাকতেছে। এখন যে আছে এটা জোর করে আছে অনেকটা। ওকে, এটাই। মনের আমি তাকে বিরুদ্ধে। সরাসরি বলছিও যে তোমার যদি আমাকে অপছন্দ হয়, এখন যদি বিরক্ত লাগে, তুমি সরে যেতে পারো। হ্যাঁ, বুঝতে পারছি। মানে হ্যাঁ, এটা এই বিট্রিয়ালের কষ্টটা সাংঘাতিক ভেতরে গিয়ে লাগে। হ্যাঁ, একটু ওটাই। লাইনে আর আমার থাকতে হবে। ছেলে মেয়ের কারণে আসলে এটা সম্ভবও মনে হচ্ছে না। আসলে প্র্যাকটিক্যাল চিন্তা করতে গেলে এটাই না, চিন্তা। আমরা সেগুলো তো বুঝতেই পারি, সেগুলো তো জীবনের বাস্তবতা নিয়ে কাজ করছিও আমরা। একটু লাইনে থাকতে হবে। কারো জি, কোনো জি, প্রশ্ন হ্যাঁ, আছে এটাই, কি? হ্যাঁ, জি। হ্যাঁ, এই ঘটনাটা জানার আগে আপনাদের সম্পর্কটা কিরকম ছিল? হ্যাঁ, ভালো। আমি তো আসলে অনেক কমেডি করবো না। আমি ওর সঙ্গে সারাদিন কুটি সুটি লাগে থাকি। মানে আমার সঙ্গে সাধারণত তার কোনোদিন কোনো দ্বন্দ্ব হয়নি কোনো কিছু নিয়ে। আর আমি আর্থিকভাবে তার যথেষ্ট সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছি। ভালো বলতে আমি বুঝতে পারিনি। আপনি বলছিলেন যে আপনি ব্যবসার কাজে আপনার অনেক বাইরে থাকা হতো। হ্যাঁ, বাইরে So- থাকা, কিন্তু আজ এমন সময় দেখা যায় যে সারাদিনও থাকি আমি আবার। ওকে, সো কিছু আবার কিছু হুট করে সময় বিকালে বের হয়ে যেতাম। হুম হুম হুম। এরকম। ওকে, আর আপনার ওয়াইফ কি কিছু করছেন? না, না, হাউসে। ওকে, ঠিক আছে। আপনি শুরুতে বললেন যে আপনার ওয়াইফকে আপনি ভীষণ বিশ্বাস করেন, কিন্তু আপনার ক্ষেত্রে এরকম কিছু কিছু ক্ষেত্রে ঘটেওছে যে হ্যাঁ, আপনার আমি কারো বললাম কারোর সেটা তো। সাথে ফোনে যোগাযোগ ছিল, হয়েছে, হ্যাঁ। এই বিষয়গুলো আপনার ছিল। হ্যাঁ, আচ্ছা, ছিল। সেই সময় তার দিক থেকে কি ধরনের রেসপন্স হ্যাঁ, সে পেয়েছিলেন? আমার সঙ্গে ভালো, হ্যাঁ, খারাপ ব্যবহার করতে। আমি করবো না, আমিও বলছি আর করবো না, এরকম ছিল যে আমি স্বীকার করি। তো সে কিন্তু তারপরও আপনার অবশ্যই। ধারাবাহিকভাবে বেশ কয়েকজনের সাথে এরকম ছিল, না, বেশ কয়েকজন ছিল না, 2-1 ছিল বলা চলে। দু একজন ছিল। ছিল, হ্যাঁ। আচ্ছা। বান্ধবী ছিল, সিরিয়াস Facebook, সিরিয়াস Messenger এগুলো সম্পর্ক নেই। ছিল? না, সিরিয়াস সম্পর্ক ছিল না। হাই হ্যালো ফোনে। ফ্লার্টেশন? হ্যাঁ, তবে সে জানতো যে আমার ফেসবুকে আছে বান্ধবী আছে, বা আমি যদি সাধারণত ফেসবুক ব্যবহার করতে যে শুধু যে বান্ধবী থাকা তা না, আমি সাথে সময় দিই বেশি, ঠিক আছে। অনেক সময় আপডেট খবরগুলো দেখি, যেটা মুহূর্তে টেলিভিশন ফেসবুকে পাওয়া যায়। এইটাকে তাকে বোঝাতে পারি না যে আমি এগুলোর মধ্যে এখন নাই, অন্তত বছর খানেক নাই, কিন্তু সে মনে করে যে আমি এটা কন্টিনিউ করবো বান্ধবীদের সাথে। আচ্ছা, আমরা এই বিশ্বাসের জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে আমরা যে- আলোচনা করব? হ্যাঁ, আমরা একটু আলোচনা। অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে ওই দাম্পত্য সম্পর্ক নিয়ে কথা বলছি। আমরা খুব
মানে ভালো অনুভব করছি যে আমরা এই বিষয়টার উপরে যখন কথা বলে কেউ তাদের সম্পর্ক ভালো করতে চায় বা কি করবে যখন চিন্তা করছে, তার মানে একটা সার্বিক পরিস্থিতিটা মানে ছবিটা আমাদের সামনে চলে আসে আর কি। তো সেটা নিয়ে যে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি দর্শকদের জন্যই বারবার হয় সেটা, তারা ওই ধরনের প্রশ্ন করেন বলেই। তো নুসরাত, তুমি কিছু যেন বলতে চেয়েছিলে। হ্যাঁ, উনি একদম প্রাসঙ্গিক বিষয় আসলে তুলে ধরেছেন আজকের প্রসঙ্গের সাথে। তো শুরুতে যখন বলতে শুরু করেছিলাম যে সম্পর্কে কি কি থাকা প্রয়োজন, সেই জায়গাটাতে দ্বিতীয় জায়গাটাতেই ছিল আমার বিশ্বাস। অ্যাকচুয়ালি 1-2 না করে সবগুলো স্তম্ভই আসলে 1 নাম্বার। রেসপেক্ট থাকা, বিশ্বাস থাকা, সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ট্রাস্ট। ট্রাস্ট। হ্যাঁ, এনি রিলেশনশিপ, Any এটা বাবার সাথে সন্তানের, মার সাথে সন্তানের, মানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বিশ্বাস ছাড়া আসলে সম্পর্ক হয় না। ওটা কিন্তু একদম গোড়ায় থাকে, তাই না? একদমই। সেটাই ভেঙে গেছে। সেটা কি আসলে ভেঙে গেছে এখন, নাকি আগে থেকে একটু একটু করে না, ভাঙছিল? দুপক্ষ থেকে ভেঙেছে। হ্যাঁ, এবং আমার মনে হচ্ছে যে আগে থেকে একটু একটু করে ভাঙছিল। কারণ উনি যেটা বললেন যে এখনো উনি বলছেন অন্য কারোর সাথে ওনার সম্পর্ক নেই, কিন্তু ওয়াইফ কিন্তু তাকে ট্রাস্ট করতে পারছে না। ফেসবুকে উনি যাই করুন, ওনার কাছে মনে হচ্ছে যে উনি হয়তো কোনো একটা মেয়ের সাথেই হয়তো কিছু না কিছু করছেন। কাজে ট্রাস্টটা কিন্তু তাহলে আগে থেকেই ভাঙছিল, মানে সম্পর্কের ভেতরে ট্রাস্টটা ছিল না আর কি। ছিল না সেই জায়গাটাতেই। তো সেই ট্রাস্টটা অবশ্যই ভীষণভাবে জরুরি। তিনি নিজেও এখন ভুক্তভোগী। এটাকেই মেইন পয়েন্ট করছেন যে উনি নিজে এখন ওয়াইফকে বিশ্বাস করতে পারছেন না। তো সেই জায়গাটাতে ট্রাস্ট নিয়ে এখন তিনি কি করবেন, এটা তো আসলে ওনাকেই ভাবতে হবে। আমার জায়গাটা হচ্ছে যে উনি সেম ঘটনা উনি নিজেও করেছেন যদি হয়, সেই জায়গাটাতে তাহলে ওয়াইফের জায়গায় দাঁড়িয়ে একটু ভাবার চেষ্টা করা যায় কিনা। এবং আসলে আরেকটু ওনার সাথে, ওয়াইফের সাথে আরেকটু ডিসকাস করা যেতে পারে যে আসলে বিষয়টা কি। উনি যদি এতটাই ট্রাস্টওয়ার্দি ওনাকে ভাবছেন, তাহলে তো উনি ডিসকাশনে নিশ্চয়ই যা বলবেন সেটা সত্যই হওয়া উচিত। আর এতদিনের ওনাদের সম্পর্ক, হঠাৎ করে নিশ্চয়ই অন্য কারোর সাথে শুধু শুধু জড়িয়ে যাওয়ার কোনো কারণ থাকবার কথা আর এই নয়। যে মারধরের ব্যাপারটা আমরা করে ফেলি, আমাদের হ্যাঁ, এই আবেগের জায়গাটি অবশ্যই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, এটা বোধহয় আরো সম্পর্ককে দূরে করে দেয়, তাই না? Definitely. মাহি, সো ওনার যেটা হচ্ছে ডেফিনেটলি উনি এখন ভীষণ রকম ইমোশন দিয়ে তাড়িত হচ্ছেন, এবং এই ট্রাস্টের যে বিষয়টা আমরা যেটা দেখলাম যে আগেও হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে এটার একবার ভায়োলেশন হয়েছে, আবার এখন আগে হচ্ছে স্বামীর পক্ষ থেকে ভায়োলেট হয়েছে, এখন হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে ভায়োলেট হলো। সো আজকে আমাদের যে টপিকটা ছিল দাম্পত্য সম্পর্কের যেই এলিমেন্টগুলা, সো অন্যান্য এলিমেন্টগুলো হয়তো বা আমরা চাইলে প্রেজেন্ট টাইমে কন্ট্রিবিউট করতে পারি। তো ট্রাস্টের জিনিসটা এরকম, যে এটা কিন্তু আজকে আমি বললাম যে তুমি আমাকে ট্রাস্ট করতে পারো, আজকে কিন্তু এটা তৈরি হবে না। এটা কিন্তু ওভার দ্য ইয়ার আমার অ্যাক্টিভিটির সাথে আমার কথাবার্তা মিলছে কিনা ওটা ধরে একটা সময় গিয়ে এটা তৈরি হবে। সো এটা আপনার এখন বুঝতে পারছি আপনার বিশ্বাসটা ভেঙেছে, এবং আপনি ইমোশনের জায়গা থেকে ভীষণ রকমভাবে চাচ্ছেন যে এই জায়গাটা থেকে বের হয়ে আসতে। বাট এই ইমোশনের জায়গাটা যখন কেটে যাবে, তখন এই ট্রাস্টের বিষয়টা নিয়ে আপনি আরেকটু ভাবতে পারেন। এইটার বাইরে আমরা যদি ট্রাস্টের আরেকটা অ্যাঙ্গেল থেকে কথা বলি, যেটাকে আমরা বলি যে অন্তরঙ্গ সম্পর্কের মধ্যে এই বিশ্বস্ততার যে ব্যাপারটা, সো আমরা এই জায়গাটায় শুধুমাত্র আমরা এইভাবে ভাবি যে অন্তরঙ্গ এই বিষয়টা শুধুমাত্র বুঝি শারীরিক। সো এই শারীরিকের বাইরে গিয়েও আমি যখন কাউকে চোখ দিয়ে হয়তো বা দেখে কিছু একটা ভাবছি, বা মন থেকে যখন ভাবছি কোনো একটা কিছু, যে কামনাও হয়তো বা করছি, সো এটাও কিন্তু একটা ভায়োলেশন অন্তরঙ্গ সম্পর্কের। সো এই জায়গাগুলা কোনোভাবে চলে আসছে কিনা সেই বিষয়টা নিয়েও একটু ভাবা দরকার। আমার মনে হয় যে ও যে ফোন করেছে, ওর কষ্ট যেহেতু বলছে, স্ত্রী তো ঘুমিয়ে গেছেন, ও একটু কারোর কাছে যেতে পারে, কারণ খুবই Definitely. কষ্ট পাচ্ছে এই Definitely, মুহূর্তে, যার জন্য অবশ্যই। ফোন করার তাগিদটা অনুভব করেছে। স্ত্রী যদি নাও যান, ও কিন্তু একাও গিয়ে কারোর সাথে কথা বলে অ্যাটলিস্ট নিজের মনের এই যে আবেগটা এত বেশি মানে গভীরতার দিকে চলে গেছে, এত বেশি তীব্রতা নিয়ে চলে এসেছে, একটু বোধহয় ও হেল্প নিতে পারে। আমরা ফোন নিচ্ছি মাহিন। হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি ফরিদপুর থেকে মাহফুজ বলছিলাম। ঠিক আছে, শুনছি আমরা। যে আমি যে কারণে শুনছি, আমার ওয়াইফ রিসেন্ট আমাকে ডিভোর্স দিচ্ছে।
আমার ওয়াইফ রিসেন্ট আমাকে ডিভোর্স দিচ্ছে। রিসেন্টলি আমাকে ডিভোর্স দিয়েছে। আচ্ছা। জি, 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 আমার 13 বছরের সংসার। আমার মেয়ের বয়স 11 বছর, হুম। বয়স 6 বছর। সংসারটা 13 বছরের? জি, জি, 13 বছর। 13 বছর। আর সন্তানের বয়স কত? বড় মেয়ের বয়স 11 বছর, হুম। আর ছেলের বয়স 6 বছর। আচ্ছা। দুটো সন্তান। হ্যাঁ, 11 আর 6। ওকে, শুনছি আমরা। আমি একজন সরকারি জব করি হুম। ফরিদপুরে। রিসেন্ট 4 মাস আগে আমার ওয়াইফকে আমাদের ডিপার্টমেন্টে হেলথে জব দিচ্ছে, হুম। সরকারি জব দিচ্ছি। তারপরেই সে আমার একটা ভুলের কারণে আমাকে সে একদিনের জেলও খাটায়। বলতে আমার পোস্টিং ছিল রাজৌরে, মাদারীপুরে। আচ্ছা, এত জায়গার নাম না বললেই হবে। হুম। হ্যাঁ, আমার আগের পোস্টিং এর এলাকায় আমার এক বন্ধু তার বান্ধবী নিয়ে আমার বাসায় আসছিল। হুম। সে এটা নিয়ে খুব সিনক্রেট করে আমাকে মানে জড়ায়, মেয়েটাকে জড়ায়। মানে চাকরিটা পরে সে অনেকগুলো নাটক করে আর কি। হুম। নাটক করে বাবার বাড়ি চলে যায়। তাকে আমার অফিসের ডিপার্টমেন্ট থেকে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনেক বোঝানোর চেষ্টা করে যে 13 বছরের সংসার, 2টা বাচ্চা আছে। তারপরেও সে এই অবস্থায় আমাকে ডিভোর্স দিয়ে দেয়, সে আমার সাথে সংসার করবে না। তো আসলে মানে ব্যাপারটা আমি মেনে নিতে পারতেছি না, মানে খুব কষ্ট আছে মানসিক ভাবে। 13 বছরের সংসার মানে আমারও। একটু বুঝতে চাচ্ছিলাম যে জেল খাটাবার পরে পরে সম্পর্কের তিক্ততাটা বাড়ে, তারপরে ও ডিভোর্স দেয়। কখন ডিভোর্সটা দিল? ডিভোর্স তার আমাকে জেল খাটানোর গড়াবাড়ি 1 মাস পরে। 1 মাস পরে? এবং সেও বিলিভ করে যে ঘটনার সাথে আমি জড়িত ছিলাম না। আমার বন্ধু এবং বান্ধবী ছিল, এবং সে হাতে নাতে ওদেরকে পাইছে। হাতে নাতে? আমার বন্ধু এবং ওই বান্ধবীকেই পাইছে আমার বাসায়। আচ্ছা। ও ও ও ফরিদপুরে তখন জব মানে যেখানে হয় সেখানে চলে গেছিল। পরে আর কি বাসায় এসে দেখে যে ওরা দুইজন আমার বাসায়। আচ্ছা, ওই মেয়েটিকে নিয়ে সন্দেহ করছিল স্ত্রী, তাই তো? সন্দেহ নয়, মেয়েটাকেও সে পূর্ব চিনত এবং ছেলেটাকেও চিনত। কিন্তু ও জেল খাটানোর মতন ঘটনা কেন ঘটালো? আসলে আমার ক্যাম্পাসে আমার কিছু শক্তিশালী প্রতিপক্ষ ছিল আর কি। ও যদি আমি আচ্ছা। করি, মানে ব্যাপারটা ওই পর্যায়ে চলে গেছিল, সে লিখিত দিয়ে আসছে থানাতে আচ্ছা, আমার বিরুদ্ধে। মানে চাকরি- স্ত্রী লিখিত দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমার ওয়াইফ লিখিত দিয়ে আসছিল আমার বিরুদ্ধে। মানে সেটা অন্যের সাথে শত্রুতার সাথে স্ত্রীর এই ব্যাপারটার সম্পর্কটা ঠিক বুঝতে পারলাম না। মানে সে সিনকেট করার পরে ওটাই সুযোগটা নিছিল। আচ্ছা, ওকে। আচ্ছা আচ্ছা, পরে ঘটনাটা বড় হয়ে যায় বাইরের লোকের ইনভলভমেন্টের কারণে। আচ্ছা আচ্ছা, ও একটা মেয়ে মানুষ, আমি তখন লকআপে, যার ফলে থানা থেকে তার একটা লিখিত নিয়ে নেয়। বুঝেছি। আচ্ছা, আমরা তাহলে এখন ও ডিভোর্সটা দিয়েছে কবে? ডিভোর্সটা দিতে রিসেন্ট 30 তারিখে, এই মাসের 30 তারিখে, গত মাসে। এখনো 3 মাস হয়নি। জি, জি, 3 মাস হয়নি। আর বাচ্চারা কার কাছে? ওরা এখন কি একই বাড়িতে থাকা হচ্ছে না আলাদা আলাদা থাকা না, হচ্ছে? এখন তারা আলাদা জেলায়, তার বাবার বাড়িতে থাকে, বাচ্চারা সহ। বাচ্চারা চলে গেছে ওখানে। তো ওরা যে স্কুলে স্কুলে পড়ছিল নিশ্চয়ই দুজনই, তাহলে ওদের অসুবিধা হচ্ছে না পড়ালেখার? কি এখন সে তার বাবার বাড়ি স্কুলে ভর্তি করছে। আচ্ছা, স্কুলে ভর্তিও করে ফেলেছে। ওকে। সো এখন আমাদের কাছে আজকে প্রশ্নটা কি, যোগাযোগ কি আছে স্ত্রীর সঙ্গে একেবারে? না, সে একেবারে সে আমার নাম্বারগুলো সব মানে বিজি করে রেখেছে। আর বাচ্চারা, সন্তানরা? সন্তানরা, আমি কোর্ট পর্যন্ত গেছিলাম ব্যাপারটা নিয়ে। হুম। সে আসবে না, পরবর্তীতে বাচ্চারা তার কাছে থাকবে, কোর্টে এটা অর্ডার দেয়। এবং তাকে খুব সামাজিক ভাবে খুব মানে বসার জন্য খুব রিকোয়েস্ট করা হয়, এবং অনেকেই তাকে বোঝায় ব্যাপারটা। হ্যাঁ, আমি একটু একটা কথা প্রশ্ন জিজ্ঞেস করেই চলে যাচ্ছি অতিথিদের কাছে। আমার প্রশ্ন হচ্ছে যে এখন কি সন্তানদের সাথে যোগাযোগ আছে? না, আমাকে যোগাযোগ করতে দেয় না তারা। করতে দিচ্ছে না। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আজকের প্রশ্নটা কি আমাদের কাছে? আমার এখন কি করা উচিত আসলে, মানে আমি ব্যাপারটা মেনে নিতে পারতেছি না। আমি খুব মানে মানসিক অশান্তিতে আছি যে 13 বছরের সংসার, আমারও দোষ আছে, এক হাতে কখনো তালি বাজে না। একটা সংসার করতে গেলে 13 বছরে তারও কিছু মানে বন্ধু রিলেটেড সমস্যা ছিল, বিয়ের আগেও রিলেশন ছিল, বিয়ের পরেও রিসেন্ট সেই রিলেশনটা হয়তো বন্ধুত্বের মধ্যেই আছে, বাট তার সাথে সম্পর্ক আছে। আমার খালি বাসায় এসে মামা পরিচয় যে আরেকটা ছেলেকে বেড়াইতে নিয়ে আসছে। এখানে একটু বলে রাখি, আমি কিন্তু অ্যাডিকশনে জড়িত ছিলাম। দুজনেই? না, আমি একাই। আচ্ছা। এবং আমি অনেকবার ট্রিটমেন্ট করেছি, ভালো হই, আবার হই।
সামাজিক ভাবে মোটামুটি একটা ভালো পর্যায়ে আছি আমি, বাট এলাকাতেও একটা আমাদের আধিপত্য আছে পারিবারিক ভাবে, যার ফলে এটা খুব একটা ওভারলুক হয় না। আর অ্যাডিকশনে জড়াবার কারণে কাজ করতে অসুবিধা হয়নি? উপার্জন কি করা গেছে? হ্যাঁ, আমি সরকারি জব করি তো, যার ফলে সেটা মানে খুব একটা প্রভাব পড়েনি আর কি। কোনো চিকিৎসা নেওয়া হয়েছিল সেটার জন্য? হ্যাঁ হ্যাঁ, আমি অনেকবার রিহাব করেছি আর কি। রিহ্যাব করা হয়েছে অনেকবার? জি, বেশ আচ্ছা। কয়েকবার ওকে। রিহাব করা হয়েছে। তো হ্যাঁ, আর এখানে বলে রাখি, রিসেন্টটাকে 5 মাস আগে আমি আমার ডিপার্টমেন্টে জব দিই আর কি। হ্যাঁ, সে বুঝতে পেরেছি, সেটা তো আগে আমরা শুনলাম। এবং আজকের প্রশ্নটা হচ্ছে যে ও তো ডিভোর্স দিয়ে দিয়েছে, এখন আমার করণীয় কি, সেটাই কি প্রশ্ন? হ্যাঁ, আমার করণীয় কি, বাচ্চাদের ব্যাপারে আমি কি করতে পারি এক, আর দ্বিতীয়ত আসলে ব্যাপারটা মেনে নিতে পারতেছি না, মানে কিভাবে আমি সংসারটাকে কিভাবে আবার মানে অনেকভাবে চেষ্টা করা হয়েছে। আমার উপজেলার ভাইস চেয়ারম্যান, আমার আত্মীয় ঠিক আছে, বুঝতে পেরেছি, প্রশ্নটা পেয়ে গেছি। আমি একটু অতিথিদের কাছে যাব, অনেক কথা আমি বলছি, একটু কোনো প্রশ্ন থাকলে। এই যে বললেন যে মেনে নিতে পারছেন না, একদম স্পেসিফিকলি কোন জায়গাটা মেনে নিতে পারছেন না? যে স্ত্রী চলে গেল এটা আপনাকে বেশি কষ্ট দিচ্ছে, নাকি এই যে একটা ছেলে একটা মেয়ে আছে আপনার, এরাও এখন সাথে নাই, কোনটা আপনাকে বেশি কষ্ট দিচ্ছে এখন? আসলে আমি কিন্তু আমার ওয়াইফকে কখনোই আমার বাচ্চাদের মা বলে সম্বোধন করিনি, তার নাম ধরেই সম্বোধন করছি। আমার কাছে মনে হয় সবসময় যে আমার বাচ্চাদের আগে আমার তার মা, কারণ আচ্ছা, মানে আমি সবসময় প্রায়োরিটি দিচ্ছি আমার ওয়াইফের নাম ধরে আমি ডাকি, কিন্তু সে কিন্তু তার বাচ্চাদের নাম ধরে আমাকে বাবা বলে ডাকে। হ্যাঁ, বাট আমি কিন্তু তাকে তার নাম ধরে ডাকি। আমার কাছে প্রায়োরিটি সবসময় সে আগে, বাচ্চাদের প্রায়োরিটি আমার কাছে সবসময় মনে হয়েছে এটাই। আর দ্বিতীয়ত আমার কাছে যেটা মনে হয় সেটা হলো, আমার সবচেয়ে মেনে নিতে কষ্ট হচ্ছে যে চাকরি দেওয়ার পরে কেন এটা করবো। ঠিক আছে, আর কোনো প্রশ্ন তো নেই। আপনাদের তো 13 বছরের সম্পর্ক, 13 বছরে আসলে সম্পর্কটা মানে কি বলবেন, কেমন ছিল 13 বলবেন? বছরের বিবাহিত বিবাহিত সম্পর্ক। জীবনের সম্পর্ক, তো এই সময়টা আসলে মানে আপনাদের সম্পর্কটা কেমন ছিল? কারণ আপনি কিছু জিনিস বললেন যে মনে হচ্ছে যেন এখানেও ঠিক বিশ্বাসের একটা ব্যাপার ঘাটতি ছিল, তার মধ্যে আপনার নিজের একটা আসক্তির জায়গা আছে সেখানটাতেও। আসলে আমি বলি, আপনি জি। যে বিশ্বাসের কথা বললেন, সে কয়েকটা ভুল করছে জীবনে, পুরুষ মানুষ সম্পৃক্ত আছে, হ্যাঁ, পারিবারিক লাইফে। তার বন্ধু বলেন বা আমার বাসাতে গেস্ট নিয়ে আসা বলেন, আমার আমরা ঘটনাতে না যাই, প্রশ্নটা ছিল যে কোয়ালিটি অফ রিলেশনশিপটা কেমন ছিল? কেমন ছিল? আমি তাকে যখনই ধরতে পারছি তারপরে এটা আমি ভুলে গেছি, মানে পরবর্তীতে ওটা নিয়ে আমি মানে বলে রাখবো। অবিশ্বাস কাজ করছিল সব সময়, তাই তো? যে আবেগটা আমার আবেগটা তার প্রতি আমার অনেক বেশি। আবেগটা অনেক বেশি, সে কারণে কি বিশ্বাসটাকে মানে অবিশ্বাসের নিয়েই হয়তো পথ চলা হ্যাঁ, হয়েছে নিয়েই আর কি। পথ চলা ছিল। আচ্ছা, আর এখন অ্যাকচুয়ালি উনি যে ডিভোর্স করেছেন সেখানে তিনি কি কারণ হিসেবে বললেন? কারণ আপনি বললেন যে যে মেয়েটিকে নিয়ে আপনাকে সন্দেহ করেছিল সেও বুঝতে পেরেছে যে আসলে আপনাদের ভিতরে ওভাবে সম্পর্ক নেই, তাহলে কারণটা কি বলেছে? আসলে ডিভোর্সে সে দেখছে যে আমি তাকে খোঁজ খবর নিই না, ভরণ পোষণ দিই না, তাকে শারীরিক মানসিক কিছু নির্যাতন, কমন কিছু ইয়ে দিয়ে। মানে মানে সম্পূর্ণ মিথ্যা। শুধু অ্যাডিকশনের কথাটা আমি মেনে নিচ্ছি। অ্যাডিকশনের ওটা কথা কি মেনে আপনার এখনো আছে? আসক্তিটা এখনো আছে? হ্যাঁ, এখনো আছে বলতে কি, এটা তাকে চাকরি দেওয়ার পরে আমাদের ছিল, মানে কমিট ছিল যে আমি এটা কমাই দিব, এবং তার সামনে আমি অ্যাডিকশনটা করতাম। এটা চাকরিটা তার সামনে, কিন্তু এখনো চলছে জিনিসটা, তাই তো? এখনো চলছে। এখন সে চলে যাওয়ার পরে তো আরো যে আমার বাড়ছে। আচ্ছা, ন্যাচুরালি এটা আরো বেশি এটা ট্রিগার করেছে। অনেক ধন্যবাদ, আমরা আলোচনা করছি। কেমন? অনেক ধন্যবাদ। সো কে বলবে আগে? একটু শুরুতে যদি যে জায়গাটাতে বলতেই হয় সেটা হচ্ছে আসক্তি, এটা সম্পর্কের উপর অনেক বড় প্রভাব ফেলে। কারণ খুবই একটা মানে উত্থান পতন হয় আর কি। মানে একবার আশা হয় যে আর করবে না, তারপরে আবার আশা ভঙ্গ হয়, মানে পার্টনারের খুব কষ্ট হয় আর কি। পার্টনারের খুব কষ্ট হয়। তো সেই জায়গাটা থেকে মানে আমি তো একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে যেহেতু কাজ করছি, সেখান থেকে আমার যে অভিজ্ঞতা, যিনি পার্টনার থাকেন, আমার মনে হয় সেটা একটা বড় কারণ হতে পারে। কারণ উনি এখন কিছু ভেগ ইয়ে করে তারপর কারণ দেখিয়ে ডিভোর্সটা করে দিয়েছেন। ওখানে ওই যে ধৈর্যের একটা ব্যাপার থাকে, মনে হয় পার্টনার একটা ধৈর্যচ্যুতির ব্যাপার ঘটেছে। আরেকটা আমার মনে হচ্ছে যে ভরণ পোষণ দেয় না যে বলছে, সেই মানে জায়গাটা কিছুটা আসলে- তো মানে উপার্জনক্ষম থাকলেও কিছুটা কিন্তু মানে ছুটি নিতে হয়, ঘুম হয় না ঠিক মতো, মানে Quality time তো জীবন দেওয়া। ধারাটা তো সেরকম
সুন্দরভাবে হয় না, হয় তাই না? তো সেখান থেকে ওয়াইফের হয়তো ফ্রাস্ট্রেশনগুলো জমছিল আগে থেকে, মনে হচ্ছে আমার কাছে, ভুলও হতে পারে। সেটাই। তুমি বলো। অ্যাডিকশনের জায়গাটা যেহেতু উঠেছে, এটার পেছনের কারণটা কিন্তু আমরা নেইনি। সো ওটা নিলে হয়তো বা আরও পরিষ্কার হতো যে ওনার এই অ্যাডিকশন শুরু করার আগেও ওনার লাইফে এরকম কোনো ইনস্টেবিলিটি ছিল কিনা। সো এই যে এখন যেরকম উনি ট্রিগার করছে, হুইচ ইজ ভেরি নর্মাল, এবং এরকম আগেও তার যখন ইমোশনগুলো হতো, ডিসকমফোর্টিং ফিলিং হতো, তখনও সে এই জায়গাটায় ডিপেন্ডেন্ট ছিল কিনা। আর যখন এটা ড্রাগটা কি বলবো যে অ্যাডিকশনটা যখন শুরু করেনি, তার আগে সে কিভাবে ম্যানেজ করতো, এই জায়গাগুলো জানলে আমাদের জন্য হয়তো ইজি হতো। সো এখন ওনার যেটা হচ্ছে যে ওয়াইফকে উনি অ্যাট দ্য সেম টাইম মিস করছেন, যেটা ওয়াইফ এবং বলেছেন চিলড্রেন বোথ। বোথ, দুইজনকেই মিস করছেন, এবং যেটা বলেছিলেন যে ট্রাস্ট ছিল না, তারপরেও ওই ইমোশনটা কাজ করতো, যেটা এখনও কাজ করছে, এবং অ্যাট দ্য সেম টাইম তার এই যে সেন্স অফ বিট্রায়াল, ওখান থেকেও কিন্তু তার ভীষণ একটা অ্যাঙ্গার কাজ করছে। সো এই দুইটা খুব ডিসকমফোর্টিং ফিলিং কিন্তু তাকে আরও বেশি টার্মোল করে ফেলছে। সো এই জায়গাটায় ডেফিনেটলি আপনি যদি কারো একজনের কাছে যেতে পারেন, সেটা আপনার জন্য খুব হেল্পফুল হবে। তাছাড়া কিছু সেলফ কেয়ার করা, যেটা তুমি Definitely. আগের ফোনেও বলেছিলে, একটু যোগা করা, মেডিটেশন করা, এক্সারসাইজ করা, একটু মনটাকে ডিস্ট্র্যাক্ট করা ওখান থেকে আর কি। এটা খুবই কঠিন, মানে কিছু করতে Definitely. ইচ্ছেও আর করে এখন না। উনি situation, আসলে বলছেন যে হ্যাঁ। গত 30 তারিখের ঘটনা এখন তো সবচেয়ে বেশি এই সময়টার ভেতর আর দিয়ে আমার মনে যাচ্ছে হয় না? অ্যাডিকশন রিলেটেড ট্রিটমেন্টেও যাওয়া দরকার, Definitely. কারণ যাওয়া ওই যেতে কারণে Definitely. আবার আমি অ্যাডিকশনে বেশি ঢুকে গেছি, এটা তো একটা মেনটেনিং ফ্যাক্টর হিসেবে থেকেই যাচ্ছে থেকেই যাচ্ছে, সবসময়। সেটাই। তো এটা নিজেকে কিভাবে ইমোশনগুলোকে ম্যানেজ করে আমি অ্যাডিকশন না করেও ভালো থাকতে পারি, এটা কিন্তু তার লাইফ লং তাকে হেল্প করবে। এই করবে। ট্রিটমেন্টটা তাকে নিতে তাকে হবে আর নিতে কি। হবে। আমরা একটু ইয়ে করি। আমার মনে হয় অনেকগুলো রিহ্যাবে গিয়েছে, কিন্তু হয় না যেখানে ভালো কাউন্সিলররা কাউন্সিলিং দিচ্ছেন, সেরকম কোনো রিহ্যাবে গেলে সেরকম কোনো rehab-এ ভালো উনি হয় আর help কি। নিতে পারেন। আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বগুড়া থেকে শরীফ বলছি। শুনছি, আমরা সবাই শুনছি। আমি বলতে চাচ্ছিলাম বাবা, আমি রিটায়ার্ড পার্সন, সেনাবাহিনীর একজন সদস্য। রিটায়ার্ড পারসন? জি জি জি। আচ্ছা, কিসের সদস্য? সেনাবাহিনী। সেনাবাহিনী। আচ্ছা। আর প্রায় 5-6 বছর রিটায়ার করে আসছি। হঠাৎ করে মানে আমার এক বন্ধুর সাথে পরিচয় হয় এলাকারই, হুম তার সাথে ব্যবসার জন্য কিছু টাকা পয়সা লেনদেন হয়, হুম প্রায় 25 লক্ষ টাকা। টাকাটা নিয়ে উনি পাইলে চলে গেছে। হুম প্রায় 4-5 মাস হচ্ছে, মাঝে মাঝে যোগাযোগ করে আবার করে না। এখন বর্তমান 2 মাস ধরে কোনো যোগাযোগই নাই। হুম আমি মানে পারিবারিক ভাবে একটু অশান্তির মধ্যে আছি। মানে আমি কি করতে পারি? পারিবারিক ভাবে মানে? মানে এই প্রভাবটা এখন ফ্যামিলির উপর পড়ে গেছে। ফ্যামিলির উপর পড়েছে, মানে স্ত্রী কি দোষারোপ করছেন? না, স্ত্রী আমাকে দোষারোপ করছে, তুমি দিলা কেন? হ্যাঁ, সেটাই বললাম, উনি দোষারোপ করছেন, তাই তো? জি জি জি। ওকে, তো ঝগড়া হচ্ছে স্ত্রীর সাথে, এসব নিয়ে মনোমালিন্য হচ্ছে? না না, মনোমালিন্য তেমন হচ্ছে না। মানে সেও অশান্তি বোধ করতেছে। এমনি সে মানে প্রেশারের রোগী, হুম ডায়াবেটিস, আরো তা- বেশ কয়েকটা সমস্যা আছে। টাকাটা নিয়েছিল কেন? একসঙ্গে ব্যবসা করার জন্য? জি জি জি। আচ্ছা, এবং বন্ধুর যথেষ্ট বিশ্বস্ত বন্ধু ছিল? আর পাশাপাশি বাসা ছিল খুব যথেষ্ট, মানে বিশ্বাসী ছিল। মানে একদমই ভাবাই যায়নি যে সেরকম একটা বড় ধরনের প্রতারণা করবে, তাই না? জি জি জি। ওকে, সো প্রশ্নটা কি আজকে? এখন এই মুহূর্তে আমি কি করতে পারি? কি করতে পারি বলতে কি কি বোঝানো হচ্ছে? মানে টাকাটা কিভাবে উদ্ধার করতে পারি? সেটা তো আমাদের আওতার মধ্যে নেই সেই প্রশ্নের উত্তরটা, তাই না? কিভাবে জি, জি। টাকা উদ্ধার করা যাবে? সে কোন দেশে গেছে? সে না, এখনো আছে। কিভাবে- সে কিছুদিন আগে কথা বলছিল। ও কি আমার দেশের ভেতরেই আছে? জি জি জি, দেশের ভিতরেই আছে এবং ঢাকাতে আছে বলছে। সেটা তো একটা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাওয়ার প্রশ্ন চলে আসছে, তাই না? জি জি। হ্যাঁ, আমাদের কাছে প্রশ্ন করা যেতে পারতো যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হচ্ছে, একটা প্রতারণার কষ্ট, মানে এত কাছের মানুষ ছিল, যাকে এত বিশ্বাস করেছিলাম, সেই কষ্ট, সেই প্রতারণা হলে যেভাবে আমাদের একটা ট্রমা হয়, সেটা আমি কিভাবে
কমাতে পারি বা স্ত্রীর সঙ্গে আরেকটু ঘনিষ্ঠ কিভাবে হতে পারি এই বিষয়ে একই দুঃখ দুজনে একই নৌকায় আমরা মানে দোলাচলে রয়েছি সেখানে দুজন কি করে ভালো সেই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো হয়তো কিছুটা না তো, কিন্তু এরকমই টাকা কি করে আসলে। উদ্ধার করা যাবে সেই প্রশ্নের উত্তর এই ফোরাম থেকে দেওয়া খুবই মুশকিল। এখন আমাদের পারিবারিক মানে বাচ্চা কাচ্চা মনে করেন বড় হয়ে গেছে, এখন নিজেদের পারিবারিকের মধ্যে এই প্রশ্নটা মানে মানে একটু সমস্যা হচ্ছে, দুইজনের ভেতরেই সমস্যাটা হ্যাঁ। হচ্ছে। আমার মনে হয় যে দুজনেই একটু কারো কাছে গেলে একটু সাপোর্ট নিলে ভালো হয়। এখান থেকে অনেক নাম্বার স্ক্রিনে আসে, কেমন আমরা জি, জি। একটু আরেকটা ফোন নিচ্ছি। অনেক অনেক আমরা সহমর্মিতা জানাচ্ছি, এটা খুবই কষ্টের একটা ব্যাপার, ভীষণ বিশ্বাস ভঙ্গের একটা ব্যাপার। আমরা এখান থেকে ফোরাম থেকে বলতে পারি কারো কাছে গিয়ে একটু সাহায্য নিলে ভালো হয়। একটু যদি বলি যে আমরা একটু পরে ফোনটা নিয়ে আচ্ছা। অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি, তুমি একটু অ্যাড করে দিও, তোমার কাছে আসবো ফোনটা নিয়ে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি নাজিফা বলছিলাম। হ্যাঁ, বলো। আমি মাস্টার্সে পড়ি। হুম। আমার আমি বলবো হ্যাঁ, শুনছি আমরা। যে আমার সমস্যাটা হচ্ছে কি যে আমি ছোটকাল থেকেই না আমার রেজাল্টটা খুব খারাপ হয় পরীক্ষায়, আচ্ছা। মানে আপ ডাউনের মধ্যে দিয়েই যায়। হুম। তো রেজাল্ট ছাড়া আমার অনেক কিছুই আর কি দেখা যায় যে রেজাল্ট বা অন্যান্য কাজের ক্ষেত্রেও আমি অনেক খারাপ ছিলাম, এর জন্য আমি অনেক কথাও শুনতে হয় আমার। আচ্ছা। তো এটা করতে করতে দেখা যায় যে মানে ইন্টার পর্যন্ত আমি এরকমই ছিলাম, প্রচুর এত রাগ হতো। মাঝে মাঝে এমনও হয়েছে যে এত রেজাল্ট খারাপ ছিল যে স্কুল থেকে আমি টিফিন নিয়ে বের হয়ে চলে আসছি। হুম। তারপর দেখা যাচ্ছে যে মানে এরকমই আর কি হচ্ছিল। পরে আমি অনার্স লেভেলে যখন উঠি তখন আমি কিছু মোটিভেশন ভিডিও দেখি, তারপর অনেক এই যে আপনাদের প্রোগ্রাম এই দেখে অনেক কিছু ইন্সপিরেশন পাই। হুম। 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 এতে আমি কিছুটা চেঞ্জ আসে আমার লাইফে, কিন্তু এটা অনেক দেরি হয়ে যায়। হুম। তো আমার দেখা যায় যে তখন আমি চেষ্টা করি যে আমার লেখাপড়াটা করার, অন্য কাজগুলো আমার করার, কিন্তু দেখা যায় যে এতগুলা প্রেশার থাকে তখন আমি ঠিক মতো সব কিছু করতে পারি না। হুম। তো এখন মানে সুন্দরভাবে যে সব গুছিয়ে করবো, কোনটা প্রায়োরিটিকে দিব এটা আজকে বুঝতে পারছি না। আচ্ছা, প্রায়োরিটি কোনটাকে দিব বলতে কি পড়াশোনাটা করব বেশি করে নাকি আমার যে আদার্স এখন যে বিয়ে হয়েছে, others যে- নতুন একটা সম্পর্কে গিয়েছো? না না, আমার বিয়ে হয়নি এখনো। ও, আই থট তুমি বিয়ে করেছো। আচ্ছা, ঠিক আছে। এখন কোনটাকে প্রায়োরিটি দেব বলতে কি মিন করছো? যে মানে আমার অনেক কিছু শেখার, মানে যেমন কম্পিউটার, ইংলিশ, তারপর মানে অনেক কিছু জানার কম্পিউটার দরকার। সবাই বলে যে এটা করো, এটা করো, এখনকার যুগে এরকম করতে হবে। মানে তুমি নিজেকে আরো বেশি দক্ষ কি করে করবে সেটা নিয়ে প্রশ্ন করছো? জি, মানে আমি কিভাবে আর কি মানে দেখা যায় কি সবকিছুই আমি করতে চাই, কিন্তু আসলে কোনোটাই মানে ঠিক মতো করতে পারছি না। কিন্তু কি কি করতে কোনটা- চাইছো সেটা যদি একটু বলো, কি কি করতে চাও? মানে মোটামুটি যে একটা যে পড়াশোনা করতে চাই, সাথে সাথে আমি মানে আমার ইংলিশ কোর্স, কম্পিউটার কোর্স, তারপর অন্যান্য কাজেও আমি ওটা দেখছি। মানে সবগুলোই কি একসাথে করবো নাকি? আচ্ছা আচ্ছা, ওকে। কিভাবে তুমি প্ল্যানটা করবে, তাই তো? হ্যাঁ, সেটা জানতে চাইছো। একটু থাকো লাইনে, কোনো প্রশ্ন আছে? একটু ওই যে রেজাল্টের কথা যেটা বলছিলে, এটা কি অ্যাকচুয়ালি রেজাল্ট ভালো হয় না, বিষয়টা কি মানে একটা অ্যাংজাইটি আছে বুঝতে পারছি, সেটা কি মানে পারফরমেন্স অ্যাংজাইটি ধরনের, যে যখনই কোনো কিছু পারফর্ম করতে হবে, যেমন পরীক্ষা দেওয়াটা একটা পারফরমেন্স, এই ধরনের অ্যাংজাইটি, নাকি শুধু রেজাল্ট কেমন হবে সেটা নিয়েই শুধু? আমি দেখা যায় কি আগে অনেক মানে একটা জিনিস ছিল যে মানে কেউ কিছু বললে ওটা নিয়ে আমি খুব মানে আমি অন্য কথা দিয়ে আমি খুব হতাম, যে কেউ কিছু বললে ওটা নিয়ে আমি পাছে লোকে কিছু বলে, যে এই কথাটা আমরা বলি, ওই বিষয়টা। জি, আচ্ছা মানে আচ্ছা। ওগুলো নিয়ে খুব বেশি ভাবতাম, আমি করতাম। আর কিছু পারতাম না দেখে না খুব ভিড় কি হতো, রাগ পারতে? হতো। এই তুমি কিছু পারতে না বারবার বলছো, পারতে না তুমি আজকে এত সুন্দর করে কথা বলছো, ফোন করেছো, এখানে কে বলেছে তুমি কিছু পারো না? হুম? তুমি অনেক কিছু পারো। তাহলে আর সবাই প্রশ্নটা আসলে ইনসাল্ট করে তো, মানে এটা খুব হ্যাঁ,
বুঝতে পারছি তোমার কষ্ট Performance হচ্ছে বলেই anxiety ফোন আসলে। করছো, বাট তোমার মধ্যে অনেক কোয়ালিটি আছে, আমরা সবাই এই ব্যাপারে একদম নিশ্চিত। তো তোমার আর প্রশ্ন আছে? না, আমি জানতে চাচ্ছিলাম এটা হচ্ছে কি ধরনের এংজাইটি, অ্যাকচুয়ালি পারফরম্যান্স এংজাইটি, এটা আমার কাছে তোমার? মনে হয়। এই যে আপনার যে পারবো না, এই একটা ধারণা তৈরি হয়ে গেছে, এটা কে বলতো আপনাকে ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে দেখা যেত যে আসলে তো আমিও খারাপ ছিলাম, এর জন্যই আমিও সবাই, খারাপ আমার ছিলাম। মা বাবা, ভাই, সবাই আর কি বলতো যে এটা করতে পারো, এটা করতে পারো না। আচ্ছা, এটাই। মা বাবা ভাই সবাই ক্রিটিসাইজ করতো। এই যে আপনি নিজেরও একটা ধারণা মাঝে ছিল তো যে ভালো বলতো, কিন্তু বেশিরভাগ সময় আসলে পারতাম না দেখি এগুলো বলতো। হুম। এই যে ইন্টারের পর আপনি যেটা বললেন যে আপনি নিজে অনেক ইফোর্ট দিয়েছেন, দিয়ে তারপর নিজেকে ইমপ্রুভ করেছেনও, তাই না? হ্যাঁ, সো কিছুটা আমার কি হচ্ছে। সো এই ইমপ্রুভমেন্টের পর এখন এই যে আগে যত ইন্টেন্সলি এটা ভাবতেন আমি পারি না, এখনো কি ওই একই ইন্টেন্সিটিতে ভাবেন নাকি একটু কমেছে? একটু কমেছে আর কি। একটু কমেছে, ওয়ান্ডারফুল। আর হচ্ছে আপনার প্ল্যানটা কি, ফিউচারে আপনি কি ভাবছেন, আপনি কি করবেন? আসলে আমি দেখা যায় কেউ কিছু বললে ওটা নিয়ে করতে থাকি, যে না আমার মনে ওটাই করা উচিত। ওকে, সো অন্যের কথাটাকে অনেক অন্যের গুরুত্ব দিচ্ছে, Priority দিচ্ছে। প্রায়োরিটি দিচ্ছে। ঠিক আছে, আমরা আলোচনা করি। অনেক অনেক ভালো লাগলো যে তুমি মোটিভেশনাল ভিডিও দেখো, তুমি এই প্রোগ্রামটা দেখো। আমাদের অতিথিরা কি আলোচনা করে একটু শুনি আমরা। বলো, কে আগে বলবে? শুরু করবো আমি? হ্যাঁ বলেন। আচ্ছা, যেটা পাওয়া গেল ওর কাছ থেকে, যে ছোটবেলা থেকে অনেক ক্রিটিসাইজড হয়েছে, অনেকের কাছে, ফ্যামিলির কাছে বলেছে, বাবা মা ভাই বোন সবাই এরকম বলতো। অনেক মানে যে বিষয়গুলো নেগেটিভ সেগুলোই বোধহয় বেশি ধরিয়ে দেওয়া হতো, সেজন্য ও সবসময় এটাই মনে কালচার হয়েছে কিন্তু আমাদের। এটা আমাদের আসলে সামাজিক প্রেক্ষাপটে বিষয়টা এভাবেই এসেছে যে আমরা নেতিবাচক দিকগুলোই ধরিয়ে দিতে পছন্দ করি, ইতিবাচক দিকগুলো ধরিয়ে দেওয়া বা আরো সেটাকে আরো প্রশংসিত করা, সেই জায়গাটাতে আমরা বাধাপ্রাপ্ত ফিল করি নিজেকে। এবং সব বাবা মা ভাই বোনের দিক থেকে, মানে যারা বড়, তাদের দিক থেকে বিষয়টা এরকমই এসেছে যে প্রশংসা করলে ওই কোয়ালিটিটা আরো ডাউন হয়ে যাবে, কাজেই ওটা প্রশংসা করা যাবে না, বরং ওটাকে আরো বরং সমালোচনা করে করে যদি ওটাকে আরো শার্পেন করা যায়, যেটা আদতে ভুল। তো সেই জায়গাটিতে ওর মনে হচ্ছে যে অনেক সমালোচনা অনেক হয়েছে। তো আমার দিক থেকে যেটা আমি বলতে চাই, প্রশ্নটার উত্তর দিয়ে দাও। আম, ও বলেছে যে কিভাবে এখন স্কিলটাকে মানে বাড়াতে আর পারে। কি কি আর ক্ষেত্রে কি করতে নিজেকে সে দক্ষ করবে। দক্ষ করবে। তার আগে একটুখানি আমি আরেকটা জায়গায় বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি নিজেই বললেন মোটিভেশনাল ভিডিওগুলো থেকে আপনি মোটিভেটেড হয়েছেন এবং নিজেকে কিছু জায়গায় ইমপ্রুভ করেছেন, এবং এই প্রোগ্রামটাও দেখে, এই প্রোগ্রামটাও দেখে। তো আমি একটু আপনাকে রিকোয়েস্ট করব যে এবার আপনি একটু মনোযোগ দিন আপনার কি কি কোয়ালিটি আছে সেই দিকগুলোতে। আপনার কিন্তু সত্যি অসংখ্য কোয়ালিটি আছে, আপনি খুব চমৎকারভাবে নিজেকে ডিসক্রাইব করেছেন আজকের এই প্রোগ্রামে। আপনি খুব সাহসী একজন মানুষ, সাহস করে ফোন করতে পেরেছেন হেল্প নেওয়ার জন্য। এরকম নিশ্চয়ই আরও অসংখ্য অসংখ্য কোয়ালিটি আপনার ভেতর আছে। আমি রিকোয়েস্ট করব, প্লিজ খাতা কলম নিয়ে সেগুলোকে একটু লিস্ট ডাউন করুন, এবং আমি খুবই শিওর যে আপনি একটা লম্বা লিস্ট পাবেন আপনার যে সমস্ত গুণ আছে সেগুলোর। ভুলে যান কয়েকদিনের জন্য যে আপনার অনেক দোষও আছে, দোষ তো থাকবেই, দোষ গুণ মিলেই তো মানুষ, তাই না? আপনার যদি অনেকগুলো গুণাবলী না থাকতো তাহলে আপনি এতদিন পর্যন্ত এতগুলো জীবনের ধাপ পার হতে পারতেন না, তাই না? তো সেই কোয়ালিটিগুলো খুঁজে বের করুন এবং সেগুলোর দিকে ফোকাস করুন প্রথমত, এবং তারপর আপনি দেখুন না নিজেকে আপনি কিভাবে ফিরে পান। আমার মনে হয় ও একটু একটা একটা করে ধরলে ভালো হয়, একই সাথে Exactly. কয়েকটা না করে, মানে ও যদি একটু প্ল্যান করে, মানে Priority অনেক জায়গাটাতে কিছু অনেক একসাথে কিছু- নিয়ে নিলে আমরা হ্যান্ডেল করতে পারি না, তাহলে একটু ছোট করে যতটুকু পারবে ততটুকুই ও নিয়ে প্রথমে শুরু করতে পারে আর কি। তারপরে হয়তো ওটা একটু অ্যাচিভ হয়ে গেলে আরেকটা ধরতে পারে। আরেকটা ধরতে পারে। আমি একটু মাহিনের কাছে পরে আসি, ফোনটা ঠিক নিয়ে আছে, আসি, okay. তুমি ওই ফোনটার সাথে একসাথে বলে দিও। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমি আপনাদের এই অনুষ্ঠানটা আমি নিয়মিত দেখি এবং আপনাদেরকে ধন্যবাদ যে একটা সুন্দর অনুষ্ঠান পরিচালনা করার জন্য। থ্যাংক ইউ। আর এটা যদি আরেকটু ম্যাডাম আগে করা যায় তাহলে আরো মনে হয় যে better হয় মানুষের জন্য। এটা টিভি কর্তৃপক্ষ, বাংলাদেশের কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানাচ্ছি ওকে, শুনছে যাই তারা। হোক আপনার মাধ্যমে। ওকে, যাই হোক ম্যাডাম, আমার 2003 সালে বিয়ে হয়েছে। হুম। আমি একজন চাকরিজীবী, আমি ব্যাংকে চাকরি করি।
কিন্তু ম্যাডাম দেখা গেছে যে আমার হাজবেন্ড ওয়াইফ আমরা প্রথম অবস্থা বেশ মোটামুটি ভালোই ছিলাম, কিন্তু এই যে দাম্পত্য সম্পর্কটা ম্যাডাম শুধু যে হাজবেন্ড ওয়াইফের মানে দুইজনের আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম থাকে আসলে তা না, আসলে এটা কিন্তু ফ্যামিলিগত প্রবলেম। অবশ্যই। কারণ শাশুড়ি বলেন, ননদ বলেন, দেবর বলেন, ভাসুর বলেন, এই যে খালা শাশুড়ি বলেন, এদের যে প্রতাপ, এই একটা মেয়ে কিন্তু হঠাৎ করে তার বাবা মার কাছ থেকে হঠাৎ করে হাজবেন্ডের কাছে আসে, আস্তে আস্তে সে সবাইকে মানিয়ে নিতে চায়, বা এমনও দেখা গেছে যে তাদের আমার বিপদ মনে করি, কিন্তু আসলে দেখা যায় যে একটা পর্যায়ে মেয়েটা মানে সে যখন বিপদে পড়ে তখন কেউ তার কাছে আসে না, বা সে যদি আমি যখন ফ্যামিলিতে যখন আমার বাবা মার কাছে ছিলাম, আমি একটা রাগ করলে আমার ভাই বাবাকে বকা দিলাম বা মাকে বকা দিলাম বা বাবার সাথে রাগ করলাম, বোন করলাম, কিন্তু তখন কিন্তু সেটা কোনো মানে খারাপ দৃষ্টিতে তারা দেখে না। কিন্তু শ্বশুর বাড়িতে যখন আপনি একটা জিনিস সেটা সেই বাস্তবতাটা তো খুবই পরিচিত আমাদের কাছে। আজকের জায়গাটাতে একটু চলে আসি। সেই আমি যে এই দাম্পত্য সম্পর্কটা কিন্তু আসলে ম্যাডাম শুধু হাজবেন্ড ওয়াইফের মধ্যে না, সেটা তো আমরা কাজ করি যখন ফিল্ডে আরো বুঝতে পারি। আজকে আমাদের কাছে বিশেষভাবে কি এখন আমি আমার হাজবেন্ড এবং আমার মধ্যে যে এমন রিলেশন, আমাদের 16 বছরের সংসার, আমার ছেলেটা এবার ক্লাস 9-এ পড়ে, এখন দেখা যাচ্ছে যে তার ভাই বোনদের যন্ত্রণায় তার বাবা মা দুজনেই খুবই ভালো রেপুটেড পার্সন ছিলেন এবং ভালো ফ্যামিলি, কিন্তু ভিতরে ঢুকলে এখন বোঝা যাবে যে এরা পুরা সাইকো ফ্যামিলি। এবং আমার হাজবেন্ড দেখা যায় এই মুহূর্তে ভালো, এই মুহূর্তেই খারাপ, এবং তাদের ভাই বোনদের চাপে, এবং এখন সে আমাকে বলে তোমাকে তালাক দিয়ে দিব, মানে বারবার এই শব্দটা উচ্চারণ করতে হতো। আমার ছেলে যখন আমি কান্নাকাটি করি, আল্লাহর কাছে করি যে আল্লাহ আমাকে এই অসহ্য ঘটনা থেকে রক্ষা করো, হেফাজত করো, তখন আমার ছেলে আমার খুবই সে অ্যাডামেন্ট হয়ে যায়। সে বলে যে আম্মু তোমার চোখের পানি আমি দেখতে পারি না, আমি কিন্তু একটা কিছু করে ফেলবো। তখন আমি আমার ছেলেকে বুঝাই যে না বাবা তুমি এটা করতে পারো না। কটা সন্তান? আমার একটাই ছেলে। বয়স কত? এই যে এবার 15-তে পা দিল। আহা, একেবারেই তো অ্যাডোলেসেন্ট মানে স্টেজ। সে ছোটবেলা থেকে জিনিসগুলো দেখতে দেখতে তার মধ্যে একটা, কিন্তু আমার ছেলেটা খুবই মানে শান্তপ্রিয়, কিরকম আমার সাথে সাথে থাকবে, সে বাইরেও যাবে না, স্কুল আর বাসা, সে অত বন্ধু আসলো আমার বাসায় আসবে, মানে সে অতটা, কিন্তু সে তার রাগটা উঠে যায় তাড়াতাড়ি। না, ও তো আসলে ভয় পাচ্ছি। মানে আমরা এটা নিয়ে প্রায় আলোচনা করি যে দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন কিভাবে সন্তানদেরকে ক্ষতিগ্রস্ত করে, ওদের মানসিক স্বাস্থ্যের কি ক্ষতি হয়, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এই অনুষ্ঠানে। আজকের প্রশ্নটা কি? সরি, আমি অনেক বাবারা বুঝতে চায় না, অনেক বলি তাদেরকে, সেটাই না, সেটা বাচ্চাটার সামনে তুমি আমাকে এই বাজে কথাটা বলো না। হাজবেন্ড কোথায় এখন? হাজবেন্ড কি কাছে আছেন? না, উনি ঘুমাচ্ছে, ঘুমিয়ে এবং গেছেন। দেখা যাবে যে ম্যাডাম উনি আমার কলিগদের নিয়ে বা আমি আজে বাজে যা কথা বলতেছি, কিন্তু একটা বাচ্চা তো এটা নিতে পারে না মার সম্বন্ধে বা তার আত্মীয় স্বজনদের নিয়ে, যেখানে আচ্ছা, আর যৌথ পরিবারে থাকা হচ্ছে কি? না, এখন আমরা যৌথ না, আমার শ্বশুর শাশুড়ি দুজনেই মারা গেছে, কিন্তু যৌথ না হলেও যৌথ সে প্রভাবিত। বুঝতে পারছি। আমাদের আজকের প্রশ্নটা তাদের উপর ডিপেন্ডেন্ট। আমি একটু থামাচ্ছি, আমি খুব দুঃখিত যে সময় একদম সংক্ষিপ্ত হয়ে এসেছে। আজকের প্রশ্নটা কি আমাদের কাছে? ম্যাডাম আমার কাছে, আমি তো অনেক ভাবে মানে আমি নিজেও মানে নিউট্রিশনের ছাত্রী ছিলাম, আমিও চাইল্ড সাইকোলজি বা এগুলো পড়াশোনা করেছি। একটু প্রশ্নটা করে ফেললে খুব ভালো হয়। আমার হলো যে আমি তো অনেকভাবে চেষ্টা করতেছি, বারবার বলি আমি রাগ উঠাবো না, কিন্তু দেখা যায় যে একটা পর্যায়ে আমার বাদ ভেঙে যায়। তা আমি এখন এইটাকে কিভাবে আমি অন্যদিকে মানে ডাইভার্ট করতে পারি? ওকে, এক্সেলেন্ট কোয়েশ্চেন। একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন চট করে কোনো প্রশ্ন আছে কিনা? নেই, আমরা আলোচনা করি। অনেক 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 ধন্যবাদ। এই আমাদের বাস্তবতাগুলো খুবই কঠিন জীবনের, বিশেষ করে মেয়েদের। আমি দেখছি আমার অতিথিরা কি বলেন। মাহিন, তোমার কাছে উনি আসি। এখন যে সিচুয়েশনটাতে আছে, বা এখন না বললে আমরা যদি বলি যে অনেক দিন ধরে আছেন, সো এটা ভীষণ রকম একটা হেল্পলেস সিচুয়েশন উনি ছিলেন, এবং কন্টিনিউয়াসলি একটার পর একটা ছোট ছোট অথবা বড় আমরা জানি না, একটার পর একটা কিন্তু ট্রমা তার মধ্যে মানে সে ফেস করেই গেছে, এবং আমরা যেটাকে বলি যে অনগোয়িং ট্রমাটিক
এপিসোডস, ওটা কিন্তু তার জমা হতে 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 এখন এমন একটা পর্যায়ে এসছে যে এখন উনি আর নিতে পারছেন না, এবং ওনার বাচ্চাও কিন্তু একই সাথে ওনার মতো করেই ট্রমাটাইজড হয়েছে। সো এই হেল্পলেস ফিলিংটা থেকে বের হওয়ার জন্য ডেফিনেটলি আমি বলবো যে কোনো একজন প্রফেশনালের কাছে গেলে আপনার সবচাইতে ভালো হয়। উনি হয়তো এই যে যে ঘটনাগুলো আপনার এর আগে ঘটেছে বা এখনও ঘটছে, এই জায়গাগুলো নিয়ে কাজ করলে তখন আপনার হয়তো একটু আপনার নিজের সম্পর্কে যে একটা ধারণা তৈরি হয়েছে যে আমি আমার কোনো কিছু করার নেই, আমি ভীষণ হেল্পলেস ফিল করছি, এই চিন্তাটা হয়তো বা একটু পরিবর্তিত হয়ে আপনি ভালো একটা কিছু চিন্তা করতে পারবেন। মানে তুমি প্রফেশনাল হেল্পের জন্য রেকমেন্ড করছো, এবং খুব রাগ হচ্ছে তার, Definitely. রাগটাও হ্যান্ডেল করতে পারছে না, এবং আসলে যখন আমরা কষ্টের ভীতির পরিমাণটা অনেক বেড়ে যায় তখন ওটার একটা বাই প্রোডাক্ট হিসেবে কিন্তু রাগও চলে Anger টা আসে, চলে মানে আসে। একসঙ্গে একটা আবেগের সঙ্গে একটা আবেগ খুব সম্পৃক্ত থাকে। তো তুমি রেকমেন্ড করছো যে প্রফেশনাল হেল্পে যাওয়ার জন্য। Definitely. আর নুসরাত, তার ওনার হিস্ট্রি থেকে যেটা দেখা গেল যে ওনার পরিবারে একটু আবেগের প্রকাশটা একটু মানে প্রকাশের ধরনটা একটু অ্যারোগ্যান্ট, তো এটা একটা সমস্যা অবশ্যই। সেই জায়গাটাতে ওনার মানে কার নিজে- কথা বলছো, যিনি কল করেছেন? হ্যাঁ, যিনি কল করেছেন ওনার হাজবেন্ডের কথাতে তিনি বললেনই যে যে কোনো হাজবেন্ড একটু মানে একটু ঔদ্ধত্য প্রকাশ করেন, সেটা mean করছো? আবেগটা একটু Arrogance ওইভাবে, বলছো, হ্যাঁ, যে কোনো আবেগই ওইভাবে প্রকাশ করেন। এবং ছেলের ক্ষেত্রেও সম্ভবত উনি সেরমই একটা কিছু বললেন যে ছেলের ক্ষেত্রেও এখন ওরকম কিছু একটা দেখা যাচ্ছে ধীরে ধীরে, যেটা নিয়ে উনি বেশি ভীষণ দুশ্চিন্তায় আছেন। দুশ্চিন্তায় আছেন। ওনার ভেতরে আমার কাছে মনে হচ্ছে, এটা আপনার সাথে একটু ক্রস চেক করি, যে একটা ওই যে প্লিজিং আদার্স ড্রাইভার আমরা যেটা বলি, যে অন্যকে খুশি করার একটা চেষ্টা, আমার কাছে মনে হয়েছে যে সম্ভবত ওনার বিয়ের পর থেকে এটা সম্ভবত ওনার ভীষণ বেশি কাজ করেছে, যে কারণে ওইটা খুব কমপ্লেইন আকারে এসেছে যে অন্য সবার জন্য করছি কিন্তু তারপরও মানে ঠিক আপন করে নিতে পারছে না। বা আমার মনে হচ্ছে যে উনি সম্ভবত সব ওই হয়তো যৌথ পরিবারে ছিলেন এবং সবার মন জোগানোর জন্য খুব বেশি এফোর্ট দিয়েছিলেন, এবং নিজের আর কোনো নিজের দিকে খেয়াল করেননি। করা হয়নি আর কি। সেই জায়গাটাতে মানে বেশ বড় একটা অভাব আরেকটা ছিল। হয় যে ওটা স্বীকৃতিও যখন মানুষ পায় না তখন কষ্ট হয়। হাজবেন্ড যখন প্রোটেক্ট করে না তার ফ্যামিলির কাছ থেকে স্ত্রীকে, তখন আবার স্ত্রী অনেক বেশি কষ্ট পায়, কারণ তার মনে হয় যে সে আনপ্রোটেক্টেড রয়ে গেছে, তাই না? মানে যার কাছ থেকে সবচেয়ে বেশি আশা করে সেই প্রোটেক্ট করছে না, তো ব্যথা অনেক পেয়েছে মনে। আমার মনে হয় যে শুধু মাহিন ও না, আমার মনে হয় যে ছেলেটি ছেলেটা। এখন মাত্র অ্যাডোলেসেন্স পিরিয়ডে পা দিয়েছে, ওর কিন্তু সেবা নেওয়া খুব জরুরি। মানে মা সন্তান দুজনের জন্যই আমার মনে হয় একটু হাজবেন্ড professional সহ help। যদি যেতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। ফ্যামিলি থেরাপি যদি তারা নিতে পারেন, যদি হাজবেন্ডকে কনভিন্স করানো যায় যে এরকম একটা অসুবিধা আসলে তিনজনের ভিতরে হচ্ছে, সেটা বলে যদি নেওয়া যেতে পারে তাহলে হ্যাঁ, সবচেয়ে সেটা ভালো হয়। সেটা কিভাবে বলতে হবে সেটাও উনি কারো কাছ থেকে গিয়ে আগে শুনে নিতে শুনে পারেন, নিতে হয়তো নাহলে পারেন। হাজবেন্ড হয়তো রাজি হবেন না। সেই। মাহিন, আমাদের একদম শেষ সময় পৌঁছে গেছি। তুমি কি আজকের বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাও, নাকি আগের ফোনটা নিয়ে বলতে চাও, যে সময়টুকু আছে সেটার মধ্যে? আচ্ছা, আমি বরং আগের জায়গাটা নিয়েই বলি, আগের যে ফোন কলটা ছিল। সো ওখানে উনি যদিও স্কিলের জায়গাটায় এমফাসাইজ করেছে, এবং এখানে আপনারা যারা আলোচনা করলেন ওই জায়গাটাতেই এমফাসাইজ করেছেন, বাট আমি একটু ভিন্ন জায়গায় গিয়ে বলবো, এরকম অনেক সময় দেখা যায় যে যাদের মধ্যে এই টেন্ডেন্সিটা থাকে, তারা যতই স্কিল ডেভেলপ করুক, যতই কিছু অ্যাচিভ করুক না কেন, ওই সেন্সটা থেকে যায় যে আমি আসলে আমি কিছুই পারি পারি না। না, আমি পারি না। এবং ছোটবেলা থেকে কিন্তু ওই কন্ডিশনিং দিয়ে দিয়েই সে বড় হয়েছে, এবং এখনো পর্যন্ত তাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি কি চান আসলে, সে কিন্তু কনফিউজড, যে সে জানে না। এবং সে এটা হচ্ছে অন্য মানুষটা তাকে যেটা বলছে ওটার উপর বেস করে সে ঠিক করছে। এবং এখনও সে প্রেজেন্ট টাইমে সে ইংলিশ পড়বে নাকি কম্পিউটার পড়বে, এই বিষয়গুলো নিয়েও সে ভীষণ রকমের কনফিউজড। সো আমি যেটা বলবো যে এই বিষয়গুলোকে ডেফিনেটলি আপনি স্কিল ডেভেলপ করতে চান, হুইচ ইজ গুড, বাট এটার বাইরে গিয়ে অ্যাজ এ পার্সন, আপনি যে একজন মানুষ, সেই শুধু মানুষের সত্তাটাকে যদি আপনি একবার অ্যাকসেপ্ট করতে পারেন, আপনি এখন যেরকম আছেন, যেভাবে আছেন, স্কিলটা হয়তো বা ডেভেলপ করবেন অথবা করবেন না, বাট এখন যেরকম আছেন, যতটুকু ডেভেলপ করেছেন,
ওটাকে যদি আপনি একটু অ্যাকসেপ্ট করে নিতে পারেন, ওই সত্তাটাকে যদি একটু ভালোবাসা দিয়ে, একটু সাহস দিয়ে এখন যেরকম আছেন ঠিক ওটাকেই অ্যাকসেপ্ট করতে পারেন, সেটা আপনার জন্য একটু আরামদায়ক হবে এবং এই আরামটা হয়তো বা আপনাকে আরও হেল্প করবে ইন ফিউচারে আরও কিছু ভালো স্কিল ডেভেলপ করতে। চমৎকার বলেছো। একটা লাইন বলবে আজকের বিষয়টা নিয়ে? আজকের বিষয়টা নিয়ে জাস্ট একটা লাইন যদি বলি, যে এরকম হয় যে দাম্পত্য সম্পর্কে যাওয়ার আগে আমরা অনেকেই ভাবি যে রাইট পার্টনারটাকে কিভাবে চুজ করব, একজন রাইট পার্টনার পেলে বোধহয় আমার দাম্পত্য সম্পর্কটা সফল হবে। কিন্তু এই বিষয়টার সাথে আমি একটু দ্বিমত হয়ে বলবো যে রাইট পার্টনার পাওয়ার চেয়ে আমি কি করে একজন রাইট পার্টনার হতে পারি, সেই জায়গাটায় যদি পার্টনাররা, সঙ্গী যিনি আছেন উনি যদি একটু মনোযোগী হন, তাহলে আপনাদের দাম্পত্য সম্পর্কটা অনেক বেশি সফল মানে হবে। দুজনের জায়গা থেকে দুজনেই ভাববে দুজনের জায়গা থেকে যে আমি কি আমি করে তাকে কি রাইট দেব, পার্টনার হতে কি পারি। কি দেব, এক্স্যাক্টলি। মানে কি কি পাবো সেটার আগে কি 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 আমি দিতে দেব। পারি তারই একটা মানে হোমওয়ার্ক নিজের মধ্যে করা। ওকে, সো আমাদের সময় বোধহয় একেবারেই শেষ, আমাদের বিদায় নিতে হবে। 1 মিনিট আছে। এখন নুসরাত কিছু বলতে চাও আজকের বিষয়টা নিয়ে? 1 মিনিটের মধ্যে। খুব অল্প সময় যদিও, তারপরও যে জিনিসটা দিয়ে অ্যাকচুয়ালি শুরু করেছিলাম যে কি কি থাকা প্রয়োজন, তার ভেতরে যে পয়েন্টগুলো বলতে পেরেছি সেটার মধ্যে একটা ছিল যে একে অন্যকে গ্রহণ করে নেওয়া, আরেকটি হচ্ছে বিশ্বস্ততা এবং আরেকটি হচ্ছে রেসপেক্টটা থাকা ভীষণভাবে জরুরি। আর আরেকটি বিষয় হচ্ছে সহমর্মী হওয়া, এটা খুব জরুরি। একে অন্যের জায়গায় গিয়ে দাঁড়িয়ে তাকে অনুভব করার চেষ্টা করা। একটু আগের ফোন কলে যে ভদ্রমহিলা বলছিলেন যে একটা অন্য জায়গা থেকে মেয়েটিকে আসতে হয়, ছেলেটিরও কিন্তু কিছু চ্যালেঞ্জ থাকে। শুধু মেয়েদের চ্যালেঞ্জ যে আমরা সাধারণত বলি, ছেলেদেরও চ্যালেঞ্জ থাকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। তো প্রত্যেককে দুজনের জায়গায় দাঁড়িয়ে একটু দুজনের আবেগের বিষয়টি বোঝার চেষ্টা করা। তোমরা কেউ বললে না যে শারীরিকভাবেও যেন তারা মানে শুধু শরীরের সম্পর্ক না, সেখানে শরীর মন দুটোই যেন সম্পৃক্ত হয়, সেটাও বোধহয় একটা পূর্ব ইঙ্গিত আমাদেরকে দেয়। হ্যাঁ, কারণ একটা শারীরিক সম্পর্কটাও কিন্তু বিবাহের একটা বড় একটা অংশ জুড়ে থাকে। যদি সময় থেকে আমি ছোট্ট করে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে একটা জায়গায় আসিনি, হুইচ ইজ টাইম। মানে সময়ের কোনো বিকল্প নাই। সো এই টাইমের ব্যাপারটা যে আমরা ইন্টেনশনালি, কনসিয়াসলি আমরা যতটুকু পারি নিজেদের মধ্যে যদি সময়টা, কোয়ালিটি টাইমটা দিতে পারি, সেটা অনেক অনেক ধন্যবাদ দুজনকে। একেবারেই সময় শেষ। সুপ্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি আজকের অনুষ্ঠান থেকে। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে আমরা আমাদের সন্তানদের মধ্যে কি করে সহমর্মিতা এবং মানবিকতা গড়ে তুলতে পারি, কি করলে বাবা মায়েরা, সন্তানরা মানবিক হবে এবং আরও সহমর্মী হবে, সে বিষয়ে আগামীতে আলোচনা হবে। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।